আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ভাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন সবাই? জি ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। জি ভাইয়া। জি ভাই। ওকে, লাস্ট ক্লাস আমরা টিম মেম্বার সেকশন দেখেছি, তাই না? জি ভাইয়া। ওকে, একটা জিনিস আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে এইভাবে করে রিসোর্স দেওয়ার তাহলে মানে কি হলো? এখানে একজন শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা অ্যাপ্লাই করেছেন, বাকি আর কেউ এভাবে করে অ্যাপ্লাই করেননি। ইভেন আমি এখানে কমেন্টও করেছি, ওনারটা ঠিক আছে। সো ওনার রিসোর্স ফাইল কি উনি দিয়ে দেননি? আবু সাইদ, আপনি আছেন? আবু সাইদ নেই? ও আচ্ছা, উনি রিসোর্স ফাইল দিয়ে দেননি। আচ্ছা ঠিক আছে, তো ওনার কাছ থেকে আমরা রিসোর্স ফাইলটা, আই হোপ উনি দিয়েছেন, আমি ওনারটা ডাউনলোড করেছিলাম। আমার কথা হচ্ছে এই সমস্ত জিনিস আমরা অনেকে পারবো অনেকে পারবো না, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমরা এইগুলো জিনিসগুলো দেখবো, ঠিক আছে? যে একজন যদি পারি আমরা, তাহলে ওনার কাজটা আমরা দেখবো যে উনি কীভাবে করে করেছেন, ওই জিনিসটা আমরা আবার আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করব, বাট হুবহু ক্লোন করে না। তো উনি ওনার এখানে রিসার্চ ফাইল আমার যতটুকু জানা মতো ওনার ছিল, কারণ আমি নিজে ডাউনলোড করে দেখেছি ওইটা। এখন সম্ভবত উনি রিমুভ করেছেন ওইটা। তো ওই জিনিসগুলো যেমন এই যে ইনারটায়, এই যে ইনিও অ্যাপ্লাই করেছেন। আপনারা যারা অ্যাপ্লাই করেননি, আপনারা ইনার এই ফাইলটা দেখবেন যে কিভাবে করে করা হয়েছে এই জিনিসটা। বাট এটা চারদিকে এরকম সাদা কেন? এটা ফুললি হয়নি। ইনি কে? শোয়েব মণ্ডল, সরি সুদেব মণ্ডল, আছেন আপনি? ভাই আমি ওই অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারিনি, বাড়ির বাইরে আছি তো। আমি কাল আগামীকাল দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ভাই আমি সুদেব মন্ডল, আমার পিসিতে কানেক্ট করা এই জন্য আর কি ও আচ্ছা আচ্ছা। আজকে ইয়া, দিতে পারিনি। এখানে জি। এখানে সাদা জায়গাটা কিসের? এই যে কোনটা? এই যে এখানে ছবির চারদিকে, ছবির চারদিকে? ছাদ, ছবির চারদিকে যে সাদা জায়গাটা, এটা কিসের? ভাই এটা আমি বিফোর আফটার দিয়ে করে নাই, আমি শুধু ইমেজ দিয়েই করছি ওটা। ইমেজ, কিন্তু চারদিকে সাদা জায়গাটা কি বর্ডার? হ্যাঁ হ্যাঁ, বর্ডারই তো। উপরে তাহলে এই নীল দাগ আসছে কিভাবে? সরি ভাই, আমি ওই ইমেজটা পুরোটাই হচ্ছে ক্রপ করে নিছিলাম আপনার ওই ইমেজ থেকে। ও ওটা ওই আচ্ছা, বর্ডারটা আপনার ইমেজেই ছিল। জি জি রাইট। আচ্ছা, জি। জিনিসটা চেয়েছিলাম কোড করে। আচ্ছা যাক, একমাত্র আবু সাইদের কোডটা ঠিক, একদম ঠিক ছিল, ঠিক আছে? একদম উনি পারফেক্টভাবে করেছেন। তো আমি ওনাকে রিকোয়েস্ট করব উনি যেন ওনার সোর্স ফাইলটা দিয়ে দেন, তাহলে আমরা দেখে নেব যে উনি জিনিসটা কীভাবে করে অ্যাপ্লাই করেছেন। জিনিসটা জাস্ট একটা ট্রিক্স, আর কিছু না।
মনে রাখবেন ডিজাইন মানেই যে এইচটিএমএল সিএসএস তা না, ডিজাইন মানে হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করা। বর্তমান ডিজাইন হচ্ছে সব প্রায়টাই হচ্ছে কিছুর উপর ডিপেন্ডেন্ট, ট্রিক্সের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তারপরে আমরা অনেকে ক্লাসেরটা করিনি। আমার কথা হচ্ছে এরপর থেকে আমরা যেটা ক্লাসে করব সেটা তো জমা দিবই, এবং সাথে যেটা অ্যাসাইনমেন্ট দিব সেটাও জমা দিব। কয়েকজন খালি আপনারা ক্লাসেরটা জমা দিয়েছেন, ঠিক আছে? ভাইয়া ক্লাসেরটা মানে? ক্লাসে আমি যেটা করাবো, ক্লাসে যেমন আমি ক্লাসে আমি যেটা করিয়েছি, এই যে ক্লাসে আমি এই ডিজাইনটা করিয়েছি না, এটা আপনারা অনেকে জমা দেননি কেন? সো আপনারা ক্লাসেরটা, ও আচ্ছা, এটা তো আমি ইভিনিংয়ে করিয়েছি, সরি নাইটে করিয়েছিলাম এটা। সো এই জিনিসগুলো আপনারা করবেন, যেগুলো ক্লাসে করা হবে সেগুলো তো অবশ্যই করবেন, সাথে যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটা করবেন, ঠিক আছে? আপনাদের জন্য ক্লাসে করিয়েছিলাম আরেকটা টিম মেম্বার সেকশন, সো ওই টিম মেম্বার সেকশন আপনারা ম্যাক্সিমামই করেননি, ঠিক আছে? এটা উচিত না। ক্লাসেরটা আগে করবেন, আগে ক্লাসের প্রায়োরিটি, তারপরে যেটা অ্যাসাইনমেন্ট আছে তারপর সেই অ্যাসাইনমেন্টটা করবো আমরা। গ্রুপে ক্লাসেরটাও যদি গ্রুপেই করে দেন তাহলে আমরা কমেন্ট করে দিতে পারি। কিছু কিছু দিন তো দেখি যে ভাইয়া যে ক্লাসে মানে ওই গ্রুপে কোনো পোস্ট দেওয়া হয় না, তো যে কমেন্ট করে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, সেটা ইনশাল্লাহ এখন থেকে করার চেষ্টা করবো, ক্লাসেরটা ক্লাসেই দিয়ে দেওয়ার জন্য। যেমন লাস্ট ক্লাস 8 নম্বর, এটা তো ক্লাসেই দিয়েছি। ওকে, ঠিক আছে। সো আজকে আরও নতুন কিছু শিখবো, নতুন কিছু শেখার পর নতুন আরও একটা প্রজেক্ট করব। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনাকে ফোন দিছিলাম, আমি লাস্ট 3 থেকে 4টা ক্লাস করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, জি ভাই, আপনি বলছিলেন যে ক্লাস শেষে আপনাকে জানাতে, তাই। ঠিক আছে। প্রিভিয়াস ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো ছিল ওগুলো যদি পসিবল হয় তাহলে যে এই যে আমাদের সামনে বন্ধ থাকবে, এই যে উইকেন্ড পাচ্ছেন, এই উইকেন্ড এগুলো করে শেষ করবেন, ঠিক আছে? জি ভাই, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। জি বলেন। সেটা হলো যে যে সার্কেল টিম মেম্বার পেজে সার্কেলের উপরে যে ব্লু দাগটা, এটা তো বর্ডার দিয়ে করা যায়, কারণ বর্ডার টপ বটম যদি ব্লু দেই এবং লেফট রাইট যদি হোয়াইট দেই তাহলেই তো হয়ে যায় নাকি? রাইট, সেটা সেইভাবেও করা যাবে। এখানে আরেকটা বিষয়, যদি আপনি যদি চান যে এই জিনিসটা যদি মেনটেন করতে হয়, লাইক ইন ডিটেলে যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করেন এটা কিন্তু এইভাবে আছে, এটা বরাবর আছে, এটা আবার অ্যাঙ্গেলে হয়ে আছে। সো এই জিনিসটা মেনটেন করা বুঝতে হবে, তো তাহলে এটাকে আমি কিভাবে করে এটা করতে পারি। তো এখানে কিছু জিনিস শেখানো হয়নি এখনও, তো ওই জিনিসগুলো শিখালে আপনারা এই জিনিসটা অনায়াসে করতে পারবেন। তো আজকে আমি সেগুলো দেখাবো, ঠিক আছে? কিন্তু বাট এই বর্ডার আনার ব্যাপারটা, এটা ইজি একটা কনসেপ্ট ছিল, এটা আনা যেত। হয়তো বাঁকানোটা হয়তো আমরা পারতাম না, কারণ এটা আমি এখন ক্লাসে দেখাইনি। বাঁকানো যায়নি, বাট এমনি সোজাসুজি এগুলো ওটা করা গিয়েছে। রাইট, আমাদের একটা ট্রান্সফর্ম প্রপার্টি আছে, সেই ট্রান্সফর্ম প্রপার্টিটা আমরা দেখলেই আমরা এটা পারবো। ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। সো ক্লাস নাম্বার 9 ওয়েব আমরা এখানে নিয়ে আসছি অলরেডি।
আমরা আগে একটু টেস্ট করে নিই সব ঠিক আছে কিনা। প্রত্যেকে আপনারা এই কাজটা করবেন যে সবসময় কাজ শুরু করার আগে আপনারা এই কাজগুলো করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সিএসএস ফাইল ঠিকমতো পাচ্ছে কিনা, এইচটিএমএল থেকে এইচটিএমএল ফাইলের যে কন্টেন্টগুলো আছে সেগুলো ঠিকমতো পাচ্ছে কিনা, এগুলো আমরা অবশ্যই আগে চেক করে নেব কাজ শুরু করার আগে। ওকে, সো আমাদের সব কিছু ঠিক আছে। ক্লাস নাম্বার 9, ক্লাস 9-এর ভিতরে আমরা এইচটিএমএল ফাইলটাকে ওপেন করেছি এবং কালারও রেড করা আছে। ওকে, আজকে আমরা হোভার এফেক্ট শিখব, যেটা অ্যাকচুয়ালি প্রজেক্টে দেখানোর দরকার ছিল। অ্যাকচুয়ালি আপনাদের সাথে একটু কিছুটা আমার প্ল্যানিংয়ে কিছু মিসম্যাচ হয়ে গেছে, যাক সেগুলো আমি আজকের মধ্যে সেগুলো কভার করে দিচ্ছি। এটা আপনাদের টিম মেম্বারের সাথে আমি দেখাই সাধারণত এই জিনিসটা। ওকে, সিম্পলি একটা আমরা ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিয়ে দিচ্ছি মেইন। সো আমরা এই মেইন ক্লাসটাকে ধরতে চাই ডট মেইন। আমি বলতে চাই একটা ডিভকে ভিজিবল করতে গেলে কি কি জিনিস লাগবে? তার হাইটটাই দিতে হবে, রাইট, ব্যাকগ্রাউন্ড কালার এবং একটা হাইট দিতে হবে। জি সো আমরা জিনিসটা করে ফেললাম, আমাদের ডিভটা ভিজিবল হয়ে গেল। এখন আমি চাচ্ছি তার একটা উইড বলে দিতে। উইড কত হবে? উইড হবে লাইক ধরেন 50% না দিয়ে আমি তাকে অনলি 30% উইড ব্যবহার করব এবং তাকে মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসবো। সো এই হলো আমাদের বর্তমান অবস্থা। আমি তার হাইটটা আর একটু কমাই, 100 পিক্সেল দিই। সো একটা জিনিস খেয়াল করি আমরা সবাই, যে অ্যাকচুয়ালি মার্জিন অটো নাই করি, ওটা লেফট পাশেই থাকবে। ওকে, এখন মেইনটাকে দেখেন, এখন হোভার এফেক্ট দেখাচ্ছি ডট মেইন। আমি কি করতে চাই, এই ডিভির উপরে যখন আমি হোভার করতে চাই, ঠিক আছে, এই ডিভির উপরে যখন আমি হোভার করব তখন এখানে কিছু একটা পরিবর্তন হবে, কিছু একটা পরিবর্তন দেখতে পাবো। কি পরিবর্তন? লাইক এই ডিভটা একটু বড় হয়ে যাবে। তারপর হচ্ছে প্রথমে এই কাজটাই করি যে আমি কোথায় হোভার করব, এই ডিভটার উপর যখন আমি মাউসটাকে হোভার করব, মাউস হোভার করা বলতে মাউসটাকে আমি যখন নিয়ে যাব এই ডিভের উপরে, তখন কি হবে, এই ডিভটা আস্তে করে বড় হয়ে যাবে। সো আমি এই জিনিসটা করতে চাই। তার মানে এই ডিভটাকে আমাদের মেইন ডিভের উপর যখন আমি কি করব, হোভার করব। তার মানে আমাদের যে সিএসএস এর যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে হোভার। দেখেন মেইন ডিভে আমি যখন হোভার করব তখন কি হবে, এই ডিভটার উইডথ কি হবে, 30% থেকে 50% হয়ে যাবে, 30% থেকে 50% হয়ে যাবে। আসেন এবার আমরা একটু চেক করি। এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। যে মাত্র মাউসটা এই ডিভের উপরে যখন আমি হোভার করছি, সো দেখেন তার ডিভটা বড় হয়ে যাচ্ছে। মাউসটা যখন সরাই নিচ্ছি, ডিভ আগের মতো হয়ে যাচ্ছে। আবার হোভার করছি, বড় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এতটুকু কি করেছি, জাস্ট আমি মেইনটাকে কি করতে চাইছি, হোভার করতে চাইছি। হোভার করে কি হবে, জাস্ট কি হবে, কিছুই হবে না, জাস্ট খালি তার হাইটটা বেড়ে যাবে, সরি উইডথটা বেড়ে যাবে। এখন আমি যদি চাই তাকে হোভার করে হাইট যেমন বাড়বে, উইডথ যেমন বেড়েছে ঠিক তেমনি হাইটও তার বেড়ে যাবে। তার আমি তার এখানে একটা হাইটও বলে দিতে পারি। হাইট পাবে কতটুকু, 100 পিক্সেল থেকে 300 পিক্সেল হয়ে যাবে। সো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, রিলোড দিচ্ছি। এবার দেখেন আমি আবারও হোভার করছি, এবার দেখেন হাইট এবং উইডথ দুটোই বড় হচ্ছে, হাইট এবং উইডথ দুটোই বড় হচ্ছে। এবং আমরা বুঝতে পেরেছি সবাই? ভাইয়া হোভার নামে তো কোনো নাই, ডিপ নাই, কিন্তু হোভার নামে তাহলে প্রপার্টি নিলেন কিভাবে? আচ্ছা, এটা প্রপার্টি না, এটা হচ্ছে এই হোভারটাকে জানেন অ্যাকচুয়ালি কি জানি বলে, এই হোভারটা ডিপ না অ্যাকচুয়ালি, মানে আমি এখানে একটা এক্সট্রা একটা এফেক্ট ফেলতে চাই এটার উপরে, ঠিক আছে। মাউস যখন হোভার করব তখন এই ডিপটার মধ্যে কিছু পরিবর্তন দেখতে চাবো। অর্থাৎ সেই পরিবর্তনটা দেখতে যদি চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী ব্যবহার করতে হবে, এই হোভার নামে যে এটাকে এখন কি বলা হয়, দাঁড়ান আমি একটু চেক করে দেখি। হোভারটা সিলেক্টর বোধহয়, হ্যাঁ হোভার সিলেক্টর, রাইট, সিলেক্টর, এই নামটা মনে আসছিল না। সিলেক্টর, এই সিলেক্টরটা আমি ব্যবহার করতে পারি, হোভার সিলেক্টর। এরকম সিলেক্টর আরও অনেকগুলো আছে, ফোকাস আছে, তারপর হচ্ছে তারপর এরকম বিফোর আফটার আছে, ঠিক আছে। ওগুলো সবই হচ্ছে আপনার সিলেক্টর। এগুলাকে আমরা মূলত নাম বলি কি,
সিলেক্টর। তো এরকম আমরা কিছু সিলেক্টরে ফার্স্ট একটা সিলেক্টরের কাজ আমরা দেখছি আজকে, সেটা কি হোভার সিলেক্টর। ওকে, এখন আসেন যে এই জিনিসটা দেখেন কীরকম হচ্ছে, মাউস হোভার করছি, টপ করে বড় হয়ে যাচ্ছে, টপ করে ছোট হয়ে যাচ্ছে। তো আমি চাই না সে এভাবে টপ করে বড় হোক, টপ করে ছোট হোক, আমি চাই সে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ছোট হবে। সো আমি এর জন্য এখানে একটা কী দিয়ে দিতে পারি, একটা ট্রানজিশন ব্যবহার করতে পারি, ট্রানজিশন দিতে পারি, সেটা 1 সেকেন্ড। ঠিক আছে, খেয়াল করেন। এবার আমি এটাকে রিলোড দিচ্ছি। এবার দেখেন আমি যখন হোভার করছি, এবার 1 সেকেন্ড ধরে সে বড় হচ্ছে, 1 সেকেন্ড ধরে সে আবার ছোট হয়ে যাবে। এবার আগের থেকে দেখতে আই হোপ কিছুটা হলো বেটার লাগছে। আগে হুট করে যাওয়ার চেয়ে এখন একটু আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে ছোট হবে। এবার আপনি ট্রানজিশন চাইলে আরও বাড়াতে পারেন 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড ধরে সে কী হবে, 2 সেকেন্ড ধরে সে 50% উইড নিবে এবং তার হাইট নিবে কতটুকু, 300 পিক্সেল। সো এবার আমি আবার হোভার করছি। এবার দেখেন 2 সেকেন্ড ধরে আছে, মানে আগের থেকে একটু স্লোতে। সো এইভাবে করে আমি সময় যত বাড়িয়ে দিব সে তত আস্তে আস্তে বড় হবে, ছোট হবে। এই পর্যন্ত বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, সো ট্রানজিশন দিয়েছি কাকে, খেয়াল করবেন, যাকে হোভার করছি সেই মেইনটাকে দিচ্ছি আমি, কি তাকে ট্রানজিশন দিচ্ছি। তো এবার আসেন যে আমি এবার এই ডিভের ভিতরে কিছু একটা লিখবো, সেটা কি লিখলাম, h1 লিখলাম। লাইক লিখি দিস ইজ h1 ট্যাগ। ওকে, দেখি আগে h1 ট্যাগটা আসে কিনা। এই দেখেন দিস ইজ h1 ট্যাগ, এই ট্যাগটা আসছে। সো আমি তাকে এখন h1 ট্যাগটাকে ধরতে চাই, তাহলে ডট মেইনের মধ্যে আমি h1 কে ধরে বলতে চাই তোমার কালার হবে রেড, সরি তোমার কালার হবে হোয়াইট। সো দেখেন কালার হোয়াইট হয়ে যাবে। এবার আমি আবার হোভার করছি, শুধু কে বড় হওয়ার কথা, শুধু সেই কিন্তু এফেক্ট হচ্ছে। আমি যখন হোভার করব শুধুমাত্র মেইনের উপর, যখন হোভার করব শুধুমাত্র মেইনটাই কি হবে, আপনার মেইন যে ডিপটা আছে সেই ডিপটার উইডথ বেড়ে যাবে এবং হাইট বেড়ে যাবে। এখন আমি চাই এইবার যখন মেইনটাকে যখন আমি হোভার করব অত বড় হবেই, সাথে লেখাটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এই লেখাটাও চেঞ্জ হয়ে যাবে। আমি চাই এখন এটা করতে। এখন তাহলে এই জিনিসটা কীভাবে করতে পারি, তাহলে খেয়াল করেন সেমভাবে আমি মেইনের মধ্যে কি করব, হোভার করব। খেয়াল করেন আমি মেইনের মধ্যে কি করব, হোভার করব। হোভার করলে এর ভিতরে যে h1 আছে সে চেঞ্জ হবে, এর ভিতরে যে h1 আছে সে চেঞ্জ হবে। কি হবে, তার কালার এখন ইয়েলো হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন আমি যখন হোভার করছি এত বড় হচ্ছেই এবং সাথে এও কি হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। আবার ডিপ থেকে সরে আসতেছি, সে ছোট হয়ে যাচ্ছে এবং তার আগের কালার ফিরে পাচ্ছে। ওবার তো এইসবের পরে বসবে না ভাইয়া, না, আগে যে মেইনের পরে বসছে। এর জন্যই আপনাদের এখানে এইভাবে দেখিয়েছি। আপনি যখন আমি একটা জিনিস খেয়াল করবেন যে জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম, যে আমি যখন যার উপর হোভার করব তাকেই চেঞ্জ করতে যাব। খেয়াল করেন আমি যার উপর হোভার করব তাকেই চেঞ্জ করতে যাব, তখন শুধুমাত্র কি লিখব, হোভার সিলেক্টরটা লিখে দিব। কিন্তু যা আমি একজনের উপর হোভার করব আরেকজন এফেক্টেড হবে, তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যার উপর হোভার করব তাকে হোভার সিলেক্টর দিয়ে লিখব এবং কে চেঞ্জ হবে তাকে বলে দিব। কথাটা কি বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি যাকে হোভার করছি সে যদি চেঞ্জ হয় তাহলে শুধুমাত্র হোভার সিলেক্টর। এবার একজনকে হোভার করব আরেকজন চেঞ্জ হবে, তাহলে সেক্ষেত্রে যাকে হোভার করছি তাকে হোভার সিলেক্টর দিয়ে ধরবো এবং যাকে চেঞ্জ করতে চাই তাকে বলে দিতে হবে হোভারের পরে। ওকে, এবার আসেন যে আমি এর ভিতরে এখন আরেকটা পি ট্যাগ নিচ্ছি, যার মধ্যে আমি কিছু লরেমের টেক্সট নিয়ে আসছি। ওকে, এবার এটাকে রিলোড দিচ্ছি। আমি তার হাইট বলতে চাই না, ঠিক আছে, হাইট কেটে দিচ্ছি, সরি এই যে এখান থেকে আমি হাইট কেটে দিচ্ছি, ঠিক আছে, হাইট যতটুকু কন্টেন্ট ততটুকু হবে। এবার দেখেন আমি যখন হোভার করছি, খেয়াল করেন আমি যখন হোভার করছি তখন কিন্তু হাইট টপ করে বেড়ে যাচ্ছে, কিন্তু উইডথ কিন্তু সে আপনার আস্তে আস্তে বাড়ছে। এখন দেখেন আমি
আপনি চাইলে এখানে একটা হাইট বলে দেন, সবচেয়ে বেটার হয় যে আপনি এখানে একটা হাইট বলেন, এখানে বলেন আপনি 300 পিক্সেল, আর এখানে যখন বড় হবে তখন সে আরও বড় হয়ে যাবে। হাইট অ্যাকচুয়ালি দরকার নেই, উইথ দিয়েই বাড়াবো জাস্ট তাকে। ওকে, এখান থেকে হাইট আমি কেটে দিচ্ছি আপাতত। এখন দেখেন, এখন জাস্ট কি হচ্ছে, আমি যখন এই ডিভের উপর যখন হোভার করছি তখন ডিভের খালি কি বড় হওয়ার কথা, উইথ খালি 50% হওয়ার কথা, সেই উইথ 50% হচ্ছে। এবং এই ডিভের উপরে যখন এই মেনুর উপরে যখন আমি আবার হোভার করব তখন H1 চেঞ্জ হবে, H1 চেঞ্জ হয়ে কী হবে, ইয়েলো কালার হবে, সেটা হয়ে যাচ্ছে। এখন আমি সেমভাবে চাই এই মেইনটাকে যখন আমি হোভার করব, এই মেইনটাকে যখন আমি হোভার করব তখন এই পিগুলোও কী হবে, কালার চেঞ্জ হবে। তাহলে কীভাবে করে ধরতে পারি, একই রকমভাবে ডট মেইন, তাকে যখন আমি হোভার করব কে চেঞ্জ হবে, পি চেঞ্জ হবে, তাহলে তার কালার হবে আপনি ধরতে পারেন হোয়াইট। এবার আপনি এটাকে একটা রিলোড দেন, এবার দেখেন, এবার যখন আমি এটাকে হোভার করছি তখন পি এর কালার হোয়াইট হয়ে যাচ্ছে, ওর কালার হলুদ হচ্ছে এবং তার উইথ 50% পাচ্ছে। না, পি এর লেখাগুলো প্রসারিত হয়ে যাচ্ছে যে হোভারের ডিভের সাথে হোভার করলে। এটা কি দেয়া লাগছে না অটোমেটিক্যালি হয়েছে, কল করা লাগছে নাকি? আপনি আমাকে বলেন, এতদিন যে বেসিক শিখালাম, কি বুঝলেন যে আমরা যখন ইয়া করব, লাইক হোভার এফেক্ট বাদ দিই, আমরা নতুন করে একটা ডিভ নিচ্ছি, div.2, আমরা 2 ডিভটাকে এখন ভিজিবল করব। .2 তোমাকে ধরে বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং তোমার হাইট দিতে চাই 200 পিক্সেল। সো দেখেন, এই হলো আমাদের সেই ব্লু ডিভটা। এবার আমি তার মধ্যে কিছু টেক্সট নিতে চাই, পি ট্যাগ নিতে চাই। এবার পি ট্যাগের মধ্যে আমরা লরেন নিচ্ছি। এবার আপনি এটাকে রিলোড দেন, পি ট্যাগটা এখানে দেখতে পাচ্ছি। এখন বলেন এখানে উইথ কতটুকু আছে, এই ব্লু ডিভের উইথ কতটুকু আছে, 100% আছে। তার মানে 100% জায়গা জুড়ে লেখাটা দেখাচ্ছে। এখান থেকে লেখাটা শুরু হয়েছে, সে যদি জায়গা আরও পেতো, দেখেন আমি আমার ব্রাউজারের স্ক্রিনটাকে আরও ছোট করে নিচ্ছি, দেখেন এখন লেখাগুলো এক লাইনে দেখাচ্ছে। এখন ব্রাউজার বড় করছি, এখানে জায়গা পাচ্ছে না লেখা বসার, লেখাগুলো অটোমেটিক্যালি কি চলে আসতেছে, নিচে চলে আসতেছে। না ভাইয়া, আমি এটা বুঝতে পারছি, কিন্তু আমি বলতেছি হোভার ইফেক্টে কি মানে ডিপ বড় হলে লেখাগুলো ছড়িয়ে যাবে সেটা বলতেছি। হ্যাঁ, এটা ডিপের উইডের সাথে সম্পর্ক। উইড বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স লেখাগুলো কি হবে, উইডের সাথে সাথে ওই জায়গাগুলোতে ফাঁকা পাচ্ছে, জায়গাগুলোতে বসে যাচ্ছে, দ্যাটস ওয়াই লেখাগুলো এইভাবে মুভ করছে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, সো এটা হচ্ছে ওই কনসেপ্ট থেকে। ওকে, সো আমরা আপাতত 2 বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা হোভার এফেক্টটা বুঝতে পারলাম। তো আমি চাচ্ছি যে আমি তাকে এখন কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিব না, ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা থাক, সমস্যা নেই। আমি চাই আমি যখন এখানে হোভার করব এরকম উইড আর বড় হবে না, এটা বাদ দিয়ে দিই, উইড আর কি হবে না, বড় হবে না। আমি চাই এবার যখন আমি তাকে হোভার করব, এবার যখন আমি তাকে হোভার করব তখন এই ডিভের এই লালের চতুর্দিকে একটা বর্ডার আসবে। তাহলে কীভাবে করতে পারি, আমি যখন মেইনকে হোভার করব তার চতুর্দিকে একটা বর্ডার আসবে, তার মানে কী দেবো, বর্ডার প্রপার্টি দিব। তার মানে চতুর্দিকে একটা বর্ডার আসবে, বর্ডার 2 পিক্সেল সলিড, কি কালার দিলে ভাসবে, ব্ল্যাক কালারই দেন, ঠিক আছে। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন আমি যখন এটাকে হোভার করছি, দেখেন তার চারদিকে একটা কি আসতেছে, একটা বর্ডার আসতেছে। ওকে, সো এখানে দেখেন, এখানে বলেন তো কি ঘটনা ঘটতেছে, এখানে এরকমটা হওয়ার কারণ কি, এটা বড় হইতাছে আর একটা শ্যাডো চলে আসতেছে। শ্যাডোটাও আসেনি, এটা ট্রানজিশনটা বাদ দিয়ে দেন, ঠিক আছে। বাট এখানে যে বিষয়টা হচ্ছে, বর্ডার থেকে এই H1 এর যে ডেফল যে মার্জিনটা আছে সেই মার্জিনটা পাচ্ছে। এখন আপনি এখানে
আমরা এই কাজটা করে নিই যে সমস্ত ট্যাগের মার্জিন 0 করে দিব, সমস্ত ট্যাগের পেডিং কি করে দিব 0 করে দিব। ওকে, সো এবার দেখেন, এবার আপনি উপর থেকে এই ডিপটাকে একটা মার্জিন টপ দেন। ভাই এই জায়গায় আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আগের বার তো মার্জিনটা বর্ডার থেকে পাইলো, তাহলে এখন কি ডিপ থেকে পাচ্ছে নাকি এখন ডিপ মানে যখন আমি এখানে 0 করিনি তখন সেটা কি পাচ্ছিল, বর্ডার থেকে পাচ্ছিল। যখন বর্ডার দিয়ে দিবেন তখন সেটা বর্ডার থেকে পাবে, ঠিক আছে? আগে পাচ্ছিল পুরো একদম টপ থেকে। জি ভাই। ওকে, একটু হোল্ড করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আমরা এটাকে একটু মার্জিন লেফটও দিই, যে জিনিসগুলোকে একটু ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য, যে কি ঘটনা ঘটে এগুলা ব্যবহার করলে। হ্যালো, ওকে, সো আমরা এটাকে একটু রিলোড দিচ্ছি। এবার দেখেন, এবার যখন আমি এটাকে যখন বর্ডার দিচ্ছি তখন দেখেন জাস্ট ওই বর্ডারের জন্য যতটুকু সরে আসা দরকার ততটুকু সরে আসবে, ঠিক আছে? এই হলো আপনার মার্জিনটা পাচ্ছে মনে হয় বর্ডার। হ্যাঁ, এখন যতটুকু সরে আসছে সেটা হচ্ছে বর্ডারের জন্য। বর্ডারের জন্য যে 2 পিক্সেল দিয়েছেন সেই 2 পিক্সেলের জন্য। সো আপনি এখানে যদি আপনি বর্ডার থেকে যদি একটু কমান, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবেন প্রজেক্ট করার ক্ষেত্রে এই জিনিসগুলো মানে এফেক্ট করে, যে ভাই আমি যখন এটা দিচ্ছি তখন তো শুধুমাত্র দেখা যাচ্ছে অন্য ডিপগুলো নড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য দেখেন এখন হালকা একটু কমে যাচ্ছে। সেটা কেন যাচ্ছে? এই যে একমাত্র এখানে যে বর্ডারটা আসছে, বর্ডারটার জন্য এটা একটু মুভ করছে। সো এই জিনিসটাও বুঝতে পারবেন না এরকম মুভ করে কিনা। তখন কি করি আমরা? তো আর একদম কন্টেন্টগুলোকে এইরকমভাবে দেয়ালের সাথে ঘেঁষে রাখি না, আমরা কি করি? পেডিং দিয়ে দিই, তাই না? আমরা এই মেনের ভিতরে যে কন্টেন্টগুলো আছে তার চতুর্দিকে একটা পেডিং দিতে চাই। এখন আপনি একটা 10 পিক্সেল একটা পেডিং দিয়ে দেন। এবার দেখেন আর ওই জিনিসটা অতটা চোখে পড়বে না। এই দেখেন, ঠিক আছে? এটা পেডিং দিয়েছেন। এবার আপনি মার্জিন, প্রত্যেকটা টেক্সটের একটা মার্জিন ব্যবহার করেন। এটা একটা পেডিং দিয়ে আপনি টেস্ট করলেন। এবার আপনি প্রত্যেকটা টেক্সটে একটা মার্জিন দিয়ে টেস্ট করেন। আপনি এখানে মার্জিন লেফট দিয়ে দেন, H1 এর মার্জিন লেফট দিয়ে দেন অনলি ওরকম 10 পিক্সেল। আবার পি ট্যাগটাকেও আপনি কি দিয়ে দেন? মেনের পিটাকে ধরা হয়নি, সো সেটাকে ধরেন। সেটাকে আপনি একটা মার্জিন লেফট দিয়ে দেন। ওকে, এবার দেখেন উপর থেকেও আপনি তাহলে একটা মার্জিন দেন, মার্জিনটা কেটে দেন, চতুর্দিকে থাকে। বলেন এখন কি ঘটনা ঘটলো? আমি তো নিজেই কনফিউজড হয়ে গেলাম এখানে। আমার মনে হচ্ছে মার্জিনটা বর্ডার থেকে মার্জিন পাচ্ছে এবার, মানে বর্ডার স্থির থাকতেছে, বর্ডার থেকে মার্জিনটা পাচ্ছে। রাইট, উপর থেকে চতুর্দিক থেকে আপনার মার্জিনটা পাচ্ছে 10 পিক্সেল করে, এই জন্য সে নিচে নেমে আসতেছে। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাগুলোতে যেটা করি সেটা হচ্ছে যে কন্টেন্টগুলোর ক্ষেত্রে কন্টেন্টগুলোকে এরকম যখন আমরা সরাই আনতে চাই তখন আমরা সেখানে কি দিয়ে দিই? আমরা একটা পেডিং ব্যবহার করি। সো এইভাবে করে যেভাবে করে মার্জিন দিলাম অ্যাকচুয়ালি এভাবে করে দেই আমরা, সেটা বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ যেটাখানে যে যা লাগে নর্মালি আমরা এইভাবে পেডিংই দিই। সো এই হলো বর্তমান অবস্থা, ঠিক আছে? আচ্ছা, হোভার এফেক্ট। জি, মানে অনলি একটা কোশ্চেন, যদি আমি শুরুতে মার্জিন প্যাডিং 0 পিক্সেল করে না দেই, ধরেন ডিপের মধ্যে যে H1 ট্যাগ আছে, দিস ইজ H1 ট্যাগ, এই মার্জিনটা কোথা থেকে পাবে? বডি সাপেক্ষে পাবে মার্জিন না ডিপ সাপেক্ষে পাবে মার্জিন? ডিপ সাপেক্ষে পাবে। এই যে আমি এখান থেকে উঠিয়ে দিলাম, এবার এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন কার সাপেক্ষে পাচ্ছে? ডিপ সাপেক্ষে পাওয়ার কথা তো আপনি বললেন যে টপ থেকে পাচ্ছে, আমি বললাম যে বডি সাপেক্ষে। এটা হচ্ছে ডিপ থেকে পাচ্ছে। আরেকটা কনসেপ্ট আছে যেটা আপনাদের দেখিয়েছিলাম যে কেন উপর থেকে নিচে আসে। আমরা যদি যখন আমরা বর্ডার দিয়ে দিচ্ছি না, আপাতত বর্ডার বাদ দেন, যে এখানে যে বর্ডার হোভার এফেক্ট দিয়েছিলাম এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখনো কিন্তু ডিপ থেকে পাচ্ছে, বাট
আমরা অ্যাকচুয়ালি এখানে আরেকটা বেসিক আছে, আপনাদের বললাম না আমাদের কিছু জিনিস শিডিউলে কিছু জিনিস উলটপালট হয়ে গেছে, যার কারণে ওই জিনিসগুলো আপনাদের দেখায় আসি। এগুলো যখন মার্জিন পড়েছিলাম তখন এই জিনিসগুলো আপনাদের মেবি বলেছি, আমি সব বাদ দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট নর্মালি একটা ডিভ একটা টেক্সট থাকবে। মার্জিনগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে ধরে? ডট মেইন, আমরা পতাকা প্রজেক্ট করেছি না, পতাকা? জি ভাই। আচ্ছা, ওটা যদি করে থাকি তাহলে এই কনসেপ্ট আমরা এখন বুঝবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড, তারপর হচ্ছে আপনার হাইট বলে দিলাম না এখন আপাতত, যেহেতু আমাদের কন্টেন্ট আছে। একটু খেয়াল করেন সবাই। আমি এই কন্টেন্টগুলো আপাতত এখান থেকে সরাই নিচ্ছি, আপাতত এখানে আমি কমেন্ট করে রাখছি। জাস্ট ডিফটাকে আমরা দেখতে চাইলে আমাকে একটা হাইট দিতে হবে, হাইটটাও আমি দিয়ে দিচ্ছি। যা জিনিসটা কি হয় সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে একটা সূক্ষ্ম বেসিক আছে। সো দেখেন এখন ডিভের অবস্থানটা কোথায় খেয়াল করেন। আমি কিন্তু কোনো জায়গায় এখনো মার্জিন পেডিং 0 করিনি। কিভাবে আছে? চতুর্দিকে একটা জায়গা ছেড়ে আছে, তাই না? চতুর্দিকে একটা জায়গা ছেড়ে আসে। এই জায়গাটা কার জন্য নিয়ে আছে আমাকে বলেন তো? এই জায়গাটা কার অ্যাকচুয়ালি? বডি সাপেক্ষে রাইট, পাচ্ছে। এটা হচ্ছে বডি থেকে পাচ্ছে। আমি যদি এখন বডি থেকে এই মার্জিনটাকে কি করে দেই? 0 করে দেই, তাহলে দেখবেন এটা একদম লেগে যাবে। দেখেন এটা একদম লেগে গেছে। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতেছি। এখন কিন্তু মার্জিন 0, এখন কিন্তু একদম ডিপটা সব পুরো এরিয়া জুড়ে আছে। এইবার আপনি জাস্ট কিছুই না, এবার আপনি এই যে কমেন্টটাকে এই H1 একটা এনে দেন। পি আমার এখনো কমেন্ট থাক, এখন আপনি কি আনবেন? H1টাকে আনবেন। এবার এখানে একটা রিলোড দিচ্ছি। এখন বলেন কি ঘটনা ঘটেছে? এখন ভাইয়া H1 এর ডিফল্ট যে মার্জিন ওইটা পাচ্ছে। ডিফল্ট যে মার্জিন সেটা পাচ্ছে, আমরা জানি। এখন আপনি H1 কে মার্জিন দিতে থাকেন। একটু খেয়াল করেন, আমি আপনাদের একদম H1 এর ডিফল্ট মার্জিন তো ভাই ডিপ সাপেক্ষে পাওয়ার কথা। হ্যাঁ, ডিপ সাপেক্ষে সে পাচ্ছে। এখন আসেন আমি H1 কে আরো মার্জিন দিব, জিনিসটা প্রবলেম সলিউশন করছে। আসেন এখন H1 কে আমি কি দেব? আরো মার্জিন দিব। সেটাকে আমি এখন মার্জিন টপ দিচ্ছি। এখন আসেন 50 পিক্সেল মার্জিন আমি কাকে দিয়েছি? শুধুমাত্র বলেন H1 কে দিয়েছি, তাই না? এবার আপনি রিলোড দেন, দেখেন লাল ডিপ সহ নিচে নামে। ওভারফ্লো হিডেন করতে। রাইট, এখন আপনি মেইন ডিপকে আপনি কি করেন? ওভারফ্লো হিডেন করেন। এবার আপনি মেইন ডিপকে ওভারফ্লো হিডেন করেন। এবার দেখেন কি চলে যাবে, এবার মেইন ডিপ একদম দেয়ালের সাথে লেগে যাবে। তার মানে ওই যে আমরা সবসময় দেখেছি কোন একটা ডিপের ভিতরে কোন একটা এলিমেন্ট যদি থাকে, এলিমেন্ট নেই, সেই এলিমেন্টকে যদি আমরা মার্জিন দেই তাহলে কি করবে? সে মেইন ডিপটাকে ধরে নিয়ে নিচে নামবে। সে মেইন ডিপটাকে ধরে নিয়ে কি করবে? নিচে নামবে। সো সেই ঘটনাটা এখানে ঘটেছে যে কেন H1 কে জাস্ট এখানে ওভারফ্লো হিডেন করা বাদ দেই, এখানে মার্জিন টপ বাদ দেই, H1 টা আনার সাথে সাথে পুরো মেইন ডিপ নিচে নেমে গেছে কেন? তার কারণ হচ্ছে এই যে এই H1 এর ডিফল্ট একটা মার্জিন আছে, সেই মার্জিনের কারণে মেইন ডিপটা সহ নিচে নেমে আসছে। এখন আপনি তাহলে ভাই আগে থেকে ডিপের ওভারফ্লো হিডেন করে দেওয়া থাকলে মেবি যাইতো না নিচে। হ্যাঁ, আগে থেকে যদি আমরা এখানে ওভারফ্লো হিডেন করতাম তাহলে তো যেত না, কিন্তু এইভাবে করতে আমরা ওভারফ্লো হিডেন করব না। ঠিক আছে, এর জন্য আমরা করি কি, যে সবগুলো H1 এর কি করে দেই, ও কিন্তু এই ডিপ সাপেক্ষেই পাচ্ছে, ও কিন্তু আপনার এই মানে বডি সাপেক্ষে পায়নি, ও কিন্তু কার সাপেক্ষে পেয়েছে মার্জিনটা? এই লাল ডিপের সাপেক্ষেই পেয়েছে। সো এইভাবে করে আমরা না দিই, আমরা তখন জিনিসটাকে কি করি, এভাবে বডিও বলে না দিই, আমরা এই জন্য সেই জিনিসটাকে করি স্টার দিয়ে আমরা করি কি, সমস্ত ট্যাগের মার্জিন এই পেডিংগুলোকে কি করে দিই? 0 করে দিই, যেন এই প্রবলেমগুলো যেন না ফেস করতে হয়। এবার দেখেন H1 আর কোনো জায়গা রাখে নাই, এই ডিভ আর কোনো জায়গা রাখে নাই। জিনিসটা বুঝতে পারলাম এখানে অ্যাকচুয়ালি এখন কার থেকে কি মার্জিন পায়, কিভাবে পায়? জি ভাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ব্রডার হোভার প্রপার্টি এবং ট্রানজিশন প্রপার্টি এগুলোকে ব্যবহার করে আজকে আরেকটা প্রজেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের আজকে একটা কন্ট্যাক্ট ফর্ম দেখাবো।
ওকে, এই ধরনের একটা কন্ট্রাক্ট ফর্ম দেখাবো, কারণ এই ধরনের কন্ট্রাক্ট ফর্মের সাথে আপনাদের একটা প্রজেক্ট রিলেট আছে, সো সেই প্রজেক্টটা আমি দিব। ঠিক আছে, আমরা আজকে কন্ট্রাক্ট ফর্মটা দেখব। সো এটা হচ্ছে আমাদের সেই স্যাম্পল ডিজাইন। ওকে, সো এটার জন্য আমাদের প্ল্যানিংটা কি দেখেন একটু, যে প্ল্যানিংটা হচ্ছে এরকম যে এই টোটালটা যদি আমাদের একটা টোটালটা যদি আমাদের বডি হয়, তাহলে প্রথমে একটা মেন ডিপ নিয়ে নিব, সেই মেন ডিপের ভিতরে একটা মিড ডিপ নিব, যাকে ধরে কি করব, মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসবো, মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে আনার পর তার ভিতরে আমরা কি করব, এই এলিমেন্টগুলোকে পরপর করে বসাবো। এটা হচ্ছে আমাদের সেই বেসিক প্ল্যানিংটা। আমরা দেখেন এই যে একটা মেন ডিপ, তার আগে এই পুরো বডিটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করতে পারি এটা। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি ধরতে চাই, সো Ctrl+Alt+C, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে ফেললাম। সো পুরো বডিতে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। সো বডি ট্যাগটাকে ধরে আমরা তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি, হ্যাশ এটা। তারপরে কাজ কি করলাম, যে তারপরে একটা মেন ডিপ নিব, মেন ডিপের মাঝে একটা মিড ডিপ নিব, যাকে ধরে মাঝখানে আনবো। সো প্রথমে এই দুটো ডিপকে আমরা ভিজিবল করে নিচ্ছি। সো মেন ডিপের দেখেন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এবং তার একটা হাইট দিয়ে দিচ্ছে আপাতত 500 পিক্সেল। সো এই হচ্ছে আমাদের সেই মেন ব্যাকগ্রাউন্ড রেড কালারের। এই মেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরেকটা ডিপ নিব, সেই ডিপটার নাম দিচ্ছি অলওয়েজ মিড। এই মিড ডিপটাকে এখন আমি ভিজিবল করতে চাই, ডট মিড। আমি তাকে ধরে বলতে চাই যে তার ব্যাকগ্রাউন্ড কালার লিলেন, তারও একটা হাইট দিতে চাই। হাইট কতটুকু দিতে চাই, আপাতত 500 পিক্সেল দিতে চাই। পরে আমরা এই হাইটগুলোকে তুলে দিব। সো আমরা দেখি সেই লিনেনটাকে দেখা যায় কিনা। এই যে আমাদের সেই লিনেনটা, এটা আমাদের দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন লিনেনের হাইট এবং ওর হাইট সেম। আমি চাই লিনেনের একটা হাইট, একটা উইড বলে দিতে। তার কারণ হচ্ছে যে একটা উইড কতটুকু হতে পারে, লাইক 50% একটা উইড হতে পারে বা 40% একটা উইড হতে পারে। সো একটা উইড বলে দিচ্ছি 40% এবং তাকে মার্জিন অটো করে মাঝখানে আনতে চাই। সো এই সে আমাদের লিনেন। এই লালটা কোন ব্যাকগ্রাউন্ড, মেইন ডিপের ব্যাকগ্রাউন্ড, আর এই লিনেনটা হচ্ছে আমাদের সেই মিড ডিপ, যাকে আমরা কি করলাম, মাঝখানে ধরে নিয়ে আসলাম। এই পর্যন্ত বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, এখন আমাদের কাজ কি, এই যে সেন্ট এই কথাটা নিয়ে আসা, তারপরে ফিলগুলোকে নিয়ে আসা। তো প্রথমে আপনি এখানে একটা H1 নিতে পারেন, মিড ডিপের মধ্যে একটা H1 নিতে পারি, সেন্ড আস এ মেসেজ। সো আমরা দেখি এই কথাটা চলে আসছে কিনা। এই সেই কথাটা, সেন্ড আস এ মেসেজ। তারপর কি আছে, এই ফিল্ডগুলো আছে, তাই না? তারপর একটা ইনপুট ফিল্ড আনেন, যার টাইপ হচ্ছে টেক্সট, যার টাইপ হলো টেক্সট। আর মাঝখানে একটা কি আছে, যে প্লেস হোল্ডার বসানো আছে। তো এরকম প্লেস হোল্ডার আমরা যদি বসাতে চাই, তাহলে আপনি এখানে প্লেস হোল্ডার ব্যবহার করেন, যে ফুল নেম। ওকে, এই সেই ফিল্ডটা। সেম ভাবে এখানে কি আছে, ইমেল আছে, ফোন আছে, আর এটা হলো ইওর মেসেজ আছে। আরো একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, যার টাইপ হচ্ছে ইমেল। ওকে, যার মধ্যে একটা প্লেস হোল্ডার দিতে চাই, সেটা হচ্ছে ইমেল। কাট করা যাবে না একটু? কার্ভ বলতে কোনটা? হ্যাঁ, যেরকম যে ডিজাইনটা কার্ভ আছে আমরা করব সবই করব, এটা যা আছে সবই করব একে একে। সো আরেকটা ইনপুট ফিল্ড নিচ্ছি, যার মধ্যে কি আছে, ফোন নাম্বার থাকবে। তার মানে এখানে নাম্বার ইনপুট হবে জাস্ট।
এখানেও আপনার একটা প্লেস হোল্ডার থাকবে যার ফোন নাম্বার। সো এই হচ্ছে আমাদের ফোন নাম্বার। কিন্তু দেখেন এখানে এই আইকনটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনি এখানে এগুলো সাধারণত ব্যাকএন্ড দিয়ে হ্যান্ডেল করা যায়। তো আমরা এখানে নাম্বারটা ব্যবহার না করে এখানে আমরা টেক্সট ব্যবহার করব, ওই ইয়াটা যেন না আসে, এই যে নাম্বারের ইয়াটা যেন এখান থেকে না আসে। অ্যাকচুয়ালি এখানে নাম্বার ছাড়া ইনপুট নিবে না, এটা আমরা ব্যাকএন্ড দিয়েও করতে পারি, ঠিক আছে। সো আমরা আপাতত ডিজাইনের স্বার্থে কি করলাম না, এখানে নাম্বার ইনপুট টাইপ নাম্বার দিয়ে দিব না। তারপরে যেটা আছে একটা কি আছে, একটা টেক্সট এরিয়া আছে, তাই না? সো এই টেক্সট এরিয়া তো এখানে একটা প্লেস হোল্ডার বসবে। এখানে যে লেখাটা আছে সেটা কি ইওর মেসেজ। ওকে, আমরা সবগুলোই নিয়ে আসলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে এরা সবাই কি আসছে, পাশাপাশি আসছে, তাই না? এরা সবাই কিভাবে আসছে, পাশাপাশি আসছে। সো এদেরকে যদি আমি এখন নিচে নিচে আনতে যাই, আমরা কি জানি ডিসপ্লে ব্লক আর ইনলাইন ব্লক এগুলো নিয়ে তো দেখানো হয়েছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো আমরা এগুলো বুঝবো এখন। ওকে, ডট মিড, দেখেন একটু খেয়াল করেন, ডট মিডের ভিতরে যতগুলো ইনপুট ফিল্ড আছে, ডট মিড তার ভিতরে যতগুলো ইনপুট ফিল্ড আছে সবাইকে ধরে আমি বলতে চাই তোমাদের ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক করলে কি হবে, পাশাপাশি চলতে যাবে, নিচে নেমে যাবে, অর্থাৎ এই ইনপুট ফিল্ডটা সে তার রো বরাবর কাউকে আর বসতে দিবে না। সো আমি এটাকে এখন এটা রিলোড দিচ্ছি, তারা দেখেন নিচে নিচে চলে আসছে। একটু ক্লিয়ার আমরা সবাই? ডট মেইন ডট মিড দিলে হবে? হ্যাঁ হবে। ডট মেইন আমরা যদি স্পেসিফিক করে ধরতে চাই তাহলে অবশ্যই এভাবে করে বলবো, ডট মেইন ডট মিড, একই কথা, ঠিক আছে। ওকে, সেম ভাবে এই টেক্সট এরিয়াকেও আমি কি বলতে চাই, আমি কি করতে চাই, ডিসপ্লে ব্লক বলতে চাই। তো এটাকেও বলে দেন ডট মেইন ডট মিড। তোমার ভিতরে যে টেক্সট এরিয়া আছে আমি তাকে ধরে বলতে চাই তোমারও কি হবে, ডিসপ্লে ব্লক। যদি ওকে ডিসপ্লে ব্লক না বললেও হতো, তার কারণ কি লাস্টেরটাকে যেহেতু ডিসপ্লে ব্লক বলাই আছে, মানে এরা যেহেতু ইনপুট ফিল্ডগুলো সবাই ডিসপ্লে ব্লক, এই টেক্সট এরিয়ার উপরে যাবে না, তবে বলে রাখা ভালো, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। ওকে, তারপর হ্যাঁ আরও একটা আছে, আরেকটা কি আছে, একটা বাটন আছে। তো এই বাটনটাকে আমরা আনার চেষ্টা করছি এখন। দেখেন এটাও সেম ভাবে ইনপুট, যার টাইপ হচ্ছে কি সাবমিট। এই বাটন বানানো দেখিয়েছি এর ওই ব্যাচে। সো আজকেও আপনাদের এটার থ্রুতে বাটন দেখানো হবে আবারও, ঠিক আছে। দেখেন, সো এই হলো বর্তমান অবস্থা, এই হলো আমাদের ডিজাইনটা। এখন এদেরকে আমি একে একে ধরবো আর একে একে ধরে ধরে সেটাকে সাইজ করব। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি আপনাদের বলেছি আমি কখনো কি করে দেবো না, হাইট দিয়ে দিব না। আমাদের আগে কন্টেন্ট ছিল না, দ্যাটস ওয়াই আমি হাইট বলে দিয়েছি, বাট এখন আর হাইট তাকে দিব না। এবার দেখেন কার হাইট তুলে দিচ্ছি, মিডের হাইট। এই যে মিডের যে হাইট ছিল সেই হাইট আমি তুলে দিচ্ছি। হাইট তুলে দিলে কি হবে, যতটুকু কন্টেন্ট আছে ততটুকু কন্টেন্ট পাবে। এটুকু বুঝতে পেরেছি, যতটুকু কন্টেন্ট আছে ততটুকু তার হাইট পেয়েছে। জি স্যার, বুঝতে পেরেছি, রাইট? ওকে, এখন আসেন, এখন আমি এই যে এই সেন্ড মেসেজ এটাকে ধরে একটু নিচে নামাবো, এটাকে ধরে অর্থাৎ এই লিনেন ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমি নিচে নামাবো, অর্থাৎ কাকে ধরে, এই মিডকে ধরে নিচে নামাবো। তাহলে মিডটাকে ধরে আমি এখন কি দেবো, মার্জিন টপ। মার্জিন টপ দিচ্ছি কত পিক্সেল, ধরেন আপাতত 100 পিক্সেল নিচে নামাতে চাই, 100 পিক্সেল। ওকে, এবার এটাকে একটা রিলোড দেন। কি ঘটনা ঘটেছে, লাল ডিপটা সহ নিচে নেমে আসছে। কি করতে হবে, রাইট, মেইন ডিভে কি করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে। থ্যাংক ইউ। সো আমরা ওভারফ্লো হিডেন করে দিলে এবার মেইন ডিপ চলে যাবে, মেইন ডিভের জায়গায় ও এখানে চলে আসছে। দ্যাটস গুড। এটুকু বুঝতে পেরেছি? ওকে, এখন আসেন যে এই যে টেক্সটটা কোথায় আছে, মিডলে আছে। এই টেক্সটটা কোথায় আছে, মিডলে আছে। আমরা পরে এই লাল ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দেবো, এখানে যে হাইট ব্যবহার করেছি সেই হাইটটাও আমরা তুলে দেবো। চাইলে আমরা এখনই তুলতে পারি। এখন যদি আমরা হাইট তুলে দেই তাহলে বলেন তো আউটপুটটা কি আসবে, জাস্ট যদি হাইট তুলে দেবো, কার, এই মেইনটার হাইট তুলে দেবো, মিডের সমান আর হাইট হবে, রাইট, মিডের সমান। এই দেখেন মেইনটার হাইট আমি তুলে দিচ্ছি। এবার আমি এটাকে রিলোড দিচ্ছি। এই দেখেন যতটুকু মিড আছে কন্টেন্ট ততটুকু আপনার মেইনটারও হাইট পাচ্ছে।
ঠিক আছে, তো আপাতত যাই হোক আমরা এই হাইটগুলো আমরা তুলে দেবো পরে। তো আমি আপাতত তাকে হাইট দিয়ে রাখি, ঠিক আছে। ওকে, এখন আসেন যে এই যে সেন্ড মেসেজ, এই মেসেজটা কোথায় আছে কথাটা, এই মেসেজটা মিডলে আছে। সো এই মেসেজটা কথাটা এখন আমরা কোথায় আনবো, মিডল আনবো। তো একটা একটা করে ধরবো, একটা একটা করে সাইজ করবো। সো মেনের ভিতর মিড, তার ভিতর H1 কে ধরে বলতে চাই, মেনের ভিতর মিড, তার ভিতর H1 কে ধরে বলতে চাই তোমার টেক্সট লাইন সেন্টার। সো দেখেন সে সেন্টারে চলে যাবে, এই যে সে সেন্টারে চলে আসছে। অ্যাকচুয়ালি একটু দেখেন তো উইড কি তার এতটুকু দিলে চলে না, আর একটু কম দিলে ভালো হয়? আচ্ছা থাক, এটুকুই থাক, উইড যতটুকু দিয়েছি অতটুকুই থাক, দরকার হলে পরে কমাই নিব প্রয়োজন মতো করে। সো আমরা এটুকু এনে ফেলতে পারলাম। এখন এই মেসেজের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে বড় হাতের অক্ষরে, তাই না? তাহলে আমি এখন কি করতে পারি, প্রপার্টিটার নাম কি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, থ্যাংক ইউ সো মাচ, আপার কেস। তো প্রত্যেকটা ওয়ার্ড কি হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে। ওকে, এখন এখানে কি টাইপের ফন্ট ব্যবহার করেছে সেটার ইমেজ থেকে বোঝার কোনো ওয়ে নেই। আমরা আপাতত একটা ফন্ট ব্যবহার করি, আমরা পুরোটার এখানে একটা ফন্ট ব্যবহার করি, যে ফন্ট ফ্যামিলি তাহমা ব্যবহার করি। সো আমরা দেখি তাহমা করতে পেরেছি কিনা। সো দেখেন যে তাহমা করতে পেরেছি, অনেকটা কাছাকাছি, আই হোপ। ঠিক আছে, এটা ওকে। একজন এখান থেকে শব্দ আসছে, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে এই ইনপুট ফিল্ডগুলোকে ধরা, ইনপুট ফিল্ডগুলোকে এখানে যেরকম দেখতে পাচ্ছি ঠিক এরকম করে নিয়ে আসা। সো ইনপুট ফিল্ডগুলোকে এখন আমি ধরবো। তো আসেন যে অলরেডি এখানে দেখেন ধরাই আছে, ইনপুট ফিল্ডগুলো এখানে ধরাই আছে সবগুলোকে। তো আমি এইভাবে ধরবো না, আমি তাকে স্পেসিফিক করে ধরবো। টেক্সটকে, ইমেলকে, আবার টেক্সটকে, এদেরকে আলাদা আলাদা করে ধরে ধরে বলবো। কীভাবে ধরতে পারি, ডট মেইন, তোমার মধ্যে যে মিড আছে তার মধ্যে যে ইনপুট আছে, ইনপুটের যা টাইপ হচ্ছে টেক্সট, যার টাইপ হচ্ছে টেক্সট, আমি তাকে ধরে বলতে চাই তোমাদের উইড হবে 100%। এখন দেখেন উইড, আমি যখন তাকে 100% বললাম তখন কি হবে, এই যে যতটুকু উইড আছে আর ততটুকু উইড পেয়ে যাবে। দেখেন উইড 100% হয়ে গেছে, বুঝতে পারছি এতটুকু। এখন বলেন উইডটা একটু বড় বড় লাগছে, তো আমরা এক কাজ করি, পুরা মিডের উইড একটু কমাই দেই, উইড দিয়ে দেই 30%। সো আর একটু ছোট হবে, আই হোপ এটা ঠিক আছে, এখন ঠিক আছে। তো এখন বলেন এই যে দুইটা জিনিস, অ্যারো টাইপ টেক্সট, এর জন্য এই দুইটা জিনিস শুধুমাত্র কি হয়েছে, বড় হয়েছে, 100% উইড পেয়েছে। কিন্তু এই দেখেন একটু হলো বের হয়ে গেছে। সো এটাকে এখন কিভাবে সাইজ করতে পারি, এখানে আমি তাকে বলতে পারি বক্স সাইজিং বর্ডার বক্স। এই প্রপার্টিটা আমাদের বিশেষ করে যখন আমরা ফর্ম বানাবো তখন এই প্রপার্টিটা লাগবে। যখন আমরা দেখবেন যে আমাদের ফিল্ডগুলোকে যখন আমি 100% করবো তখন দেখবেন যে এরকম করে বের হয়ে যাবে একটু হলো। সো যখন আমি বক্স সাইজিং বর্ডার বক্স করে দিচ্ছি তখন দেখেন এটাকে রিলোড দিচ্ছি, দেখেন এই যে ঢুকে গেছে, এখন এই ডিভের মধ্যে আছে। বের হয়ে গেছে কেন, এটা তো বের হয়ে যাওয়ার কথা না। এটা ওই যে এখানে যে একটা আউটলাইন আছে, মানে এই ফিল্ডেরও এই দেখেন চারদিকে একটা কি আছে, একটা বর্ডার আছে, একটা আউটলাইন আছে। তো এইগুলোর জন্য সেটা বের হয়ে যায়, এটা বের হয়ে যাবেই। সো এটাকে ঠিক করার জন্য যে প্রপার্টি আমরা ব্যবহার করব সেটা কি, বক্স সাইজিং বর্ডার বক্স। ঠিক আছে, সো সেম ভাবে এখন আমরা ইমেলকেও ধরতে চাই, ইমেলকেও সেম কথাগুলো বলতে চাই। কি বলবো, একই রকম ভাবে এই সেম কথাগুলো কাকে বলবো, যার টাইপ হচ্ছে টেক্সট না, যার টাইপ হচ্ছে ইমেল, আমি তাকে বলবো। সো দেখেন ইমেলটাও কি হয়ে যাবে, সেম একই রকম হয়ে যাচ্ছে। এখন কাজ হচ্ছে তাদের নিজেদের মধ্যে একটু গ্যাপ দরকার। দেখেন তাদের নিজেদের মধ্যে একটু কি আছে, গ্যাপ আছে, সেই গ্যাপটা এখন দিব। সো আমি তাদের মধ্যে এখন একটা গ্যাপ দিচ্ছি। তার মানে প্রত্যেকটা দেখেন এই যে এই টেক্সটের প্রত্যেকের মধ্যে আমি বলেছি তোমাদের মার্জিন, আচ্ছা মার্জিন উপরে নিচে ডানে বামে, দুটো ভ্যালু ব্যবহার করা মানে কি, উপরে নিচে ডানে বামে। আমি তোমাদের উপরে নিচে একটা মার্জিন দিতে চাই অনলি 10 পিক্সেল। সো দেখেন উপরে নিচে 10 পিক্সেল মার্জিন নিয়েছে। আমি যদি তাকে আরেকটু মার্জিন দিতে চাই 20 পিক্সেল, সো দেখেন 20 পিক্সেল মার্জিন নিয়েছে। এখন কাজ হচ্ছে
এখন কাজ হচ্ছে তাদেরকে কি করা, এই যেরকম দেখেন এই ফিলগুলো একটু মোটা ভাবে আছে, আমাদের এই ফিলগুলো কিভাবে আসছে, চিকন হয়ে আসছে। কারো মাইকে মনে হয় যে বিল্ডিং এর কাজ চলছে, সে শব্দ আসছে, আমরা একটু মাইক্রোফোনটা বন্ধ রাখি। ভাইয়া, উপরে নিচে যে 20 পিক্সেল মার্জিন, এই জায়গায় একটা কনসেপ্ট আমি একটু ক্লিয়ার হতে চাই, 100% ক্লিয়ার হতে চাই। টপের নিচে 20% আর তার নিচে কন্টেন্টেরও টপে হচ্ছে 20%, হ্যাঁ তাহলে কি 40 পিক্সেল হয়ে যাচ্ছে না 20 পিক্সেলই থাকছে? ভেরি গুড। আমাকে বলেন, এই যে এইখানে যদি বলি তাহলে এইখানে 40 পিক্সেল কাজ করছে, এতটুকুর মধ্যে 40 পিক্সেল কাজ করছে। তার কারণ হচ্ছে এই ফিল্ডেরও নিচে কতটুকু আছে, 20 পিক্সেল আছে, এই ফিল্ডটারও উপরে কতটুকু আছে, 20 পিক্সেল আছে। তার মানে তাদের দুজনের মাঝখানে টোটাল কত পিক্সেল আছে, টোটাল 40 পিক্সেল আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন আসেন, এই যে ফিলগুলোকে এখন কি করতে হবে, একটু প্রসারিত করতে হবে, তাই না? যেরকম একটু প্রসারিত করতে হবে, সেই প্রসারিতর কাজ করি কিভাবে? এই প্রসারিতর কাজ করব হচ্ছে আমরা প্যাডিং ব্যবহার করব, রাইট? প্যাডিং এখানেও সেমটাই, উপরে নিচে ডানে বামে আমরা ইন্সপেক্ট করে এই কাজটা করব। যতটুকু আমাদের দরকার হবে ততটুকু আমরা কি করব, আমাদের এটাকে প্রসারিত করব। ইন্সপেক্ট করছি, সো দেখেন এই যে যার টাইপ, এই যে প্যাডিং, দেখেন উপরে নিচে প্রথমে আমি ভ্যালু বাড়াচ্ছি, উপরে নিচে ফার্স্ট আমি ভ্যালু বাড়াচ্ছি। ওকে, ভ্যালু বাড়ালাম, এটুক ঠিক আছে। ডানে বামে দেখেন একটু পেডিং দেওয়াতে এই কন্টেন্টগুলি টেপাশে সরে আসছে, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। সো 12 পিক্সেল 20 পিক্সেল এই ভ্যালুটা আমি ব্যবহার করব। ওকে, সেম ভ্যালুগুলাই বসবে কার জন্য, এই ইমেলের জন্য। দেখেন ইমেলটাও সেম রকম হয়ে যাবে। এই যে ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার আমরা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, দেখেন আমরা যা শিখেছি সেগুলোই ব্যবহার করছি, এখানে নতুন কোনো কিছু না। এবার দেখেন এটা কিন্তু একটু অন্যরকম। এখানে যেরকম আমার চতুর্দিকে একটা কি আছে, এই যে এটা কি বলেন তো, মানে এরকম চতুর্দিকে কোনো একটা দাগ থাকা মানেই বুঝবেন সেটা একটা বর্ডার, সেটা একটা বর্ডার। তো আমরা আসেন এই ফিল্ডগুলোর প্রত্যেকটা ফিল্ডের বর্ডারগুলোকে বাদ দিয়ে দিব। সো আমরা প্রত্যেকটা টেক্সট স্ক্রিপ্টটাকে ধরে বলি বর্ডার বাদ দেওয়া মানে কি হবে, বর্ডার নান। আমি তাকে নান করে দিতে চাই, আমি তার বর্ডার দেখতে চাই না। সো এবার এটাকে দেন, বর্ডার চলে গেছে। তারপর দেখেন ক্লিক করলে একটা কিছু আসে, এটা কি, অ্যাক্টিভ ভাইয়া, এটা হচ্ছে আউটলাইন, এটা হচ্ছে আউটলাইন। আউটলাইনটাকে আমরা কি করে দেবো, নান করে দেবো। এবার এটাকে আপনি রিলোড দেন, এবার আপনি দেখেন ক্লিক করেন আর যাই করেন, এখন আর কোনো বর্ডার আসতেছে না। আসতেছে? এখন কিন্তু আর কোনো বর্ডার আসতেছে না। সো এখন আমাদের বর্ডার আনার কাজ শেষ, ঠিক আছে? আমি চাই এই পুরো মিড ডিপটার একটা পেডিং দিতে চাই চারদিকে, এই পুরো মিড ডিপটার একটা পেডিং দিতে চাই। এই যে মিড ডিপ যেটা আছে এখানে একটা পেডিং ব্যবহার করি, মাত্র 10 পিক্সেল বা একটা 15 পিক্সেল একটা পেডিং দিতে চাই, তাহলে একটু সব জায়গা থেকে একটু সরে আসবে তারা। এই সেই 15 পিক্সেলটা পেডিং দিয়ে দিলাম। এবার আসেন যে সেমভাবে ইমেলের জন্য কাজটা করতে হবে। কোন কোন কাজ করেছি, এই দুটা কাজ ইমেলের জন্য এখন করে ফেলতে হবে। ইমেলকেও দিয়ে দিলাম। ওকে, এখন আর ইমেলও আর ওই জিনিসটা আসতেছে না, দ্যাটস গুড। এবার কি করব আমরা, দেখেন এর চারদিকের জিনিসটা একটু কার্ভ হয়ে আছে, চারদিকে জিনিসটা কার্ভ হয়ে আছে, তাই না? তাহলে বলেন এটা কার্ভ করব কিভাবে? বর্ডার রেডিয়াস ইউজ করব। থ্যাংক ইউ সো মাচ। বর্ডার রেডিয়াস। সো দেখেন বর্ডার রেডিয়াস চতুর্দিকে আমি 10 পিক্সেল আপাতত দিচ্ছি। সো দেখেন 10 পিক্সেল, এটাকে আরো বাড়াতে হবে। বাকিটা কতটুকু বাড়াবো, যতক্ষণ না পর্যন্ত ফুল কার্ভ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাড়াতে থাকবো। এই দেখেন ততক্ষণ পর্যন্ত বাড়াতে থাকলাম, এরপর আর বাড়বে না, অর্থাৎ 42 পিক্সেল ব্যবহার করলে সেটা কার্ভ হয়ে যাবে। সো আমরা এটাকে 42 পিক্সেল পর্যন্ত বাড়ালাম। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন ইমেলের ক্ষেত্রে সেম ভাবে আমাকে একই কাজটা করতে হবে। এই বর্ডার রেডিয়াসটা ইমেলকেও আমি দিয়ে দিচ্ছি। ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, এবার সবকিছুই করলাম, এখন টেক্সট ফিল্ডটাকে এখন ধরতে হবে। এখন এই টেক্সট এরিয়াটাকেও সেম ভাবে একে যা যা বলেছেন টেক্সট এরিয়াকেও তাই বলে দিব। সো দেখেন কি করছি। সো মেনের ভিতর মিড, তার ভিতর যে টেক্সট এরিয়া আছে আমি তাকে ধরতে চাই। মেনের ভিতর মিড টেক্সট এরিয়াকে এর আগে ধরেছি, ধরেছি তো, তাহলে ওখানে লিখলেই তো হয়। জি ভাই, আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাচ্ছি। আপনি
আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাচ্ছি, আমার মনে হয় কোথাও মিসিং হয়েছে কিছু। আচ্ছা সেটা দেখছি আমি, আমরা কাজটা শেষ করে নিই আমরা তারপর দেখছি। ওকে, সো এটাকে ধরাই আছে। তো এখন দেখেন এই যে একে যা যা বলেছেন সব কিছু বলে দেন, সব কিছু বলে দেন, কিছু জিনিস বলবো না আর কি। কিছু জিনিস বলবো না বলতে বক্স সাইজিং বর্ডার বক্স এটা বলতে হবে তাকে। আচ্ছা আসেন এটাকেও আমরা সেম ভাবে একে একটা একটা করে বলি, তাহলে আপনাদের ইয়া হবে, মানে আবার একটা জিনিস রিপিট হবে। সো দেখেন আমি এটাকেও এই টেক্সট ফিল্ডটাকে কি করতে চাই, এগুলোর মতো করে করতে চাই, মানে এগুলোর মতো করেই আমি তাকে সাজাতে চাই। তাহলে অ্যাট ফার্স্ট কি করব, তাকে 100% উইড করে দিব, তার মানে উইড দিয়ে দেন তার জন্য সেম ভাবে উইড 100%। দেখেন উইড 100% দেওয়াতে কি হবে, এ পর্যন্ত চলে আসলো, পেডিং দেওয়া আছে আগে থেকেই মিডে, যার কারণে এখন আর ওই বক্স সাইজিংয়ের ব্যাপারটা আসছে না, ঠিক আছে। সো আমরা তাকে বক্স সাইজিং বর্ডার বক্স দিব, বক্স সাইজিং বর্ডার বক্স। তারপর হচ্ছে তাকেও একটা মার্জিন দিব সেম ভাবে, ওই যে আগে যেটা দিয়েছিলাম উপরে নিচে 20 পিক্সেল ডানে বামে, উপরে নিচে 20 পিক্সেল ডানে বামে কতটুকু দিয়েছিলাম 0 পিক্সেল, যার ডানে বামে কোনো মার্জিন পাবে না। সো উপরে নিচে 20 পিক্সেল ডানে বামে দেখেন এই উপরে নিচে যে পেয়েছে এই সাবমিট বাটনটা নিচে নেমে আসছে। এবার তাকে ইয়া করতে হবে যে তার নিজের মধ্যে এখন একটা পেডিং ব্যবহার করব, কতটুকু করব সেটা এখন আমাকে নিজে করতে হবে। 0 পিক্সেল দিলাম। সো এখন আমি পেডিং কতটুকু দিব সেটা ইন্সপেক্ট করে আমরা আমাদের প্রয়োজন মতো দিব। সো দেখেন এই যে টেক্সটের জন্য উপরে নিচে অ্যাকচুয়ালি এইভাবে না, উপরে আমি চাই না, এখানে 4টা ভ্যালু ব্যবহার করতে হবে, না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। কেন 4টা ভ্যালু ব্যবহার করবো তার পিছনে কারণ কি, যৌক্তিক কারণ কি, দেখেন আপনি যখন উপরে নিচে বাড়াবেন তখন একসাথে বাড়ে, ইওর মেসেজ কথাটা নিচে নেমে আসে, কারণ উপর দিকেও বাড়ছে নিচ দিকেও বাড়ছে, কিন্তু আপনার ইওর মেসেজ কথাটা কোথায় আছে, ইওর মেসেজ কথাটা কোথায় আছে, উপরের দিকে আছে। সো এর জন্য আপনাকে কি করতে হবে, এখানে 4টা ভ্যালুই ব্যবহার করতে হবে, 4টা ভ্যালুই ব্যবহার করব, তাহলে যেখানে যতটুকু দরকার ততটুকুই দিব তাকে। সো দেখেন আমার উপরে কোনো পেডিং দরকার নাই, আমার ডানে পেডিং দরকার, আমার ডানেও পেডিং দরকার আছে, ধরেন সেটা 15 পিক্সেল। তারপর নিচে আমার পেডিং দরকার বেশি, দেখেন নিচে আমি পেডিং বাড়াচ্ছি, সেটা কতটুকু পিক্সেল, সেটা ধরেন 100 পিক্সেল একটা পেডিং, এই সেই 100 পিক্সেল। এবার তাকে বাম থেকে ডানে কতটুকু পিক্সেল সরাবো, এই দেখেন এইখানে যতটুকু দিয়েছি এখানেও ততটুকু দিচ্ছি, একই, ঠিক আছে। কিন্তু তার আগে দেখতে হবে যে এটার জন্য কত ব্যবহার করেছিলেন, ইনপুট ফিল্ডের জন্য 12 করছিলেন, 12। আচ্ছা দেখে নিই আমরা ইনপুট ফিল্ডে, হ্যাঁ 12 ব্যবহার করেছি, তার মানে এখানেও আমরা 12 করে দিই, এটার জন্য আমরা কত করে দেবো 12, তাহলে তারা একই লেভেলে থাকবে। সো এবার কন্ট্রোল এ দিয়ে কপি করে নিলাম সবগুলো একসাথে। সো আমরা এখানে এই যে ভ্যালুটা ব্যবহার করতে চাইছিলাম এগুলো এখানে দিয়ে দিচ্ছি। ওকে, উপরে অ্যাকচুয়ালি একটু পেডিং দিলে ভালো হতো, তাহলে একটু উপর থেকে নিচে নামতো। আমরা একটু দেখি তো ওটার জন্য উপরে কতটুকু পেডিং ব্যবহার করেছিলাম, উপরে ব্যবহার করেছি 12, তাই না। সো আমরা তাকে এই যে উপরে এতটুকু 12 আমরা ব্যবহার করতে পারি টেক্সট এরিয়ার জন্য, তাই এই যে 12, ঠিক আছে। এবার তাকেও কি দেখেন ক্লিক করলে আউটলাইন আসে, তা আউটলাইনটাকে নান করে দিই, আউটলাইন নান। সো এবার এটাকে আমরা রিলোড দিচ্ছি, আউটলাইন চলে গেছে, কিন্তু বর্ডার আছে, বর্ডারটাকেও নান করে দিব, বর্ডার নান। সো দেখেন বর্ডারটাকেও নান করে দিচ্ছি, এই যে বর্ডারটা নান। এবার তাকে কি দিতে হবে, বর্ডার রেডিয়াস কতটুকু দিব, আগেরটার জন্য কত দিয়েছিলাম 42 পিক্সেল দিয়েছিলাম। সো এবারটা 42 পিক্সেল দিয়ে দেখি কতটুকু হয়, অনেক বেশি হয়ে গেছে 42 পিক্সেল। সো 42 পিক্সেলটা একটু কমাতে হবে, তার কারণ হচ্ছে এখানে কিন্তু বেশি একটা কার্ভ নেই, অল্প একটু কার্ভ। সো এতটুকু ঠিক আছে, এতটুকু পারফেক্ট, 25 পিক্সেল কার্ভ। সো 25 পিক্সেল। সো আমাদের তাকে মোটামুটি যা দেওয়া দরকার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন কাজ কি, এখন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলোকে তুলে দেওয়া। ব্যাকগ্রাউন্ডগুলো কি, এই যে রেড ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছি সেটা আগে তুলে দেই, এবং তার হাইটটা আগেই তুলে দেওয়া, হাইট বলে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড এবং হাইট দুটোই তুলে দিচ্ছি। সিম্পলি সাবমিট তো চলে গেছে, ও আচ্ছা সাবমিটটা এখন বাকি আছে, আচ্ছা এটা করছি। তারপর হচ্ছে আমরা এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি মিডের জন্য,
এই মিডের ব্যাকগ্রাউন্ডটা লিনেন, এটাও বাদ দিয়ে দিচ্ছি। দেখেন এখন কোথাও কিন্তু হাইট নাই। সো দেখেন এখন মোটামুটি একদম এটার মতো হয়ে গেছে, অনেকটাই এটার মতো করতে পেরেছি। আচ্ছা এদের উপরে নিচে আরেকটু পেডিং দিলে ভালো লাগবে, আমরা এটা পরে দিব এটা বাকিটা। এখন আমি সাবমিট বাটনটাকে ধরবো। সাবমিট বাটনের কাজ কী কী আছে এগুলো এখন কমপ্লিট করব। সো সাবমিট বাটনটাকে এখন ধরতে চাই, একই রকমভাবে আমরা ধরবো, স্পেসিফিকভাবে ধরবো তাকে। মেনের মধ্যে মিডের ভিতরে যে ইনপুটের মধ্যে যার টাইপ হচ্ছে কি সাবমিট, আমি তাকে ধরে বলতে চাই। খেয়াল করেন মেনের মধ্যে মিডের ভিতরে যে ইনপুট আছে, ইনপুট অনেকগুলো আছে কিন্তু যার টাইপ কি আছে সাবমিট আছে, আমি তাকে ধরে বলতে চাই, যার টাইপ আছে সাবমিট আমি তাকে ধরে বলতে চাই যে তোমার, আচ্ছা এইখানে কি কথাটা আছে, সেন্ড কথাটা আছে, আমার এখানে কি কথা আছে, সাবমিট কথাটা আছে। তো আমরা আগে প্রথমেই আসেন তার ভ্যালু চেঞ্জ করি, ভ্যালু হবে হচ্ছে সেন্ড। সো সেন্ড, ওকে। এবার সে আছে মাঝখানে, তাহলে তাকে কি করতে হবে, এটাকেও ডিসপ্লে ব্লক করেন। আচ্ছা তার আগে বলেন এটাকে টেক্সট লাইন সেন্টার দিলে যাবে না এর ইনলাইন ব্লক একটা এলিমেন্ট। রাইট দেখেন টেক্সট লাইন সেন্টার দিলে যাবে না, যায় না, ঠিক আছে। এগুলো আমি বেসিক ক্লাসে দেখেছি। এখন তাকে যাবে কখন, যখন আপনি তাকে ডিসপ্লে ব্লক করবেন। এবার দেখেন ব্লক করেছি, মানে এটা মার্জিন 0 দিয়ে নিতে হবে। মেবি ডিসপ্লে ব্লক উপরে হবে সেন্টার টাইমিং না এটার জন্য হওয়ার কথা না তো। এটা যদি ডিসপ্লে ব্লক করে যদি নাও যায় সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ যাবে না, ভালো কথা, যায়নি, তাকে ডিসপ্লে ব্লক করার দরকার নেই, ব্লক করেছেন ভালো কথা। এবার তাকে মার্জিন অটো দেন, ঠিক আছে। এবার সে মাঝখানে আসবে, ঠিক আছে। মার্জিন যদি টেক্সট লাইন ওখানে কাজ না করবে তাহলে একটা মার্জিন অটো দিবেন, কাজ করবে। সো এবার দেখেন যে এখানে আমরা আর কি কি জিনিস আছে, যে এটাকে পেডিং দিয়ে প্রসারিত করা হবে, তারপর সেন্ডের লেখাগুলো সবগুলো বড় হাতের অক্ষরে। তার মানে এখানে আপনার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেখেন সব আপার কেস হয় কিনা, আপার কেস হয়ে গেছে। তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, কন্ট্রোল অল্টার সি কপি করে নিলাম। তারপর তার ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন হ্যাশট্যাগ দিয়ে এটা, ওকে রিলোড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন দেখেন উপর চারদিকে একটা বর্ডার আছে, বর্ডারগুলোকে নান করে দেন, বর্ডারটাকে নান করে দিয়েছি। সো তারপর একটা কি আছে, ক্লিক করলে একটা, এটাও ফোকাস আপনার সিলেক্টর, বাট এটাকে জাস্ট আপনি আউটলাইন যদি নান করে দেন এটা চলে যাবে। সো আউটলাইন নান করে দিয়েছি, এখন আর ক্লিক করলো সেই আউটলাইনটা আসে না। এখন তাকে কি করব, পেডিং দিব। 0 পিক্সেল উপরে নিচে দিতে চাই, 0 পিক্সেল। এবার আমাদের যা দরকার তা কোত্থেকে দিব, তা আমরা ইন্সপেক্ট করে দিয়ে দিব, ওকে। সো আমি তাকে উপরে নিচে বেশি করে দিতে চাই, ডানে বামে এতটুকু দিতে চাই, 20 পিক্সেল, ওকে। এবার তাকে আপনি কি দেন, বর্ডার রেডিয়াস কতটুকু দিবেন, 10 পিক্সেল দেওয়া শুরু করেন, ওকে। এবার তাকে আরো উপরে নিচে আরো পেডিং দেন, উপরে নিচে বেশি হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক আছে, এবং তার ডানে বামে এতটুকু ঠিক আছে, ওকে। সো বর্ডার রেডিয়াস আর একটু যদি বাড়াই, অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি আর নিবে না, ঠিক আছে, এর চেয়ে বেশি আর নিবে না, 34 পিক্সেল ঠিক আছে, ওকে। এবার আমরা তাকে টেক্সট ফন্ট ওয়েট, অর্থাৎ এটাকে বোল্ড করতে চাই, ফন্ট ওয়েট বোল্ড। সো আমরা তাকে বোল্ড করে ফেললাম। তারপর কালার দিতে চাই হোয়াইট, ঠিক আছে। এবার এখানে যে আইকন আছে সেই আইকন এখন আমরা শিখিনি, সো আইকন এখন আমি দেখাবো না। আইকন যখন আমরা ক্লাস করব তখন আমরা এই আইকনের কাজগুলো তখন থেকে আমরা করা শুরু করব। আপাতত জাস্ট খালি আমরা সেন্ড কথাটা এখানে লিখে রাখলাম। এখানে ওয়ার্ডগুলোর মাঝখানে একটু গ্যাপ আছে, তাই না? তাহলে এখানে আপনি কি করতে পারেন, লেটার ও স্পেসিং, না কি স্পেসিং দিবেন, লেটার স্পেসিং, তাই না? রাইট, লেটার স্পেসিং আপনি কতটুকু দিতে পারেন, 5 পিক্সেল দিতে পারেন, বেশি বড় হয়ে গেছে, এতটুকু ঠিক আছে,
2 পিক্সেল লেটার স্পেসিং। সো অনেক কিছু দিয়ে ফেললাম। ফন্ট সাইজটা একটু বাড়াই, ফন্ট সাইজ যদি 10 পিক্সেল তো বেশি ছোট হবে, তাহলে 18 পিক্সেল করি, একটু ছোট করি, ঠিক আছে। ডিফল্ট 14ই থাকে, 15 করে দিলাম, 14ই ভালো লাগছে। ওকে, এখানে যা যা করলাম এখন সবগুলো কেমন কি করব, কপি করে নিয়ে যাচ্ছে একবারে, সব কপি করে ফেললাম। এই টেক্সটের মধ্যে যা যা ছিল সব কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আপনি এটাকে একটা রিলোড দেন, যা যা করেছেন সব থাকবে। এই হলো সেই আমাদের আপনার সেই ফর্মটা। ও, ফর্মের মধ্যে এগুলাকে একটু পেডিং দেবো উপরে বেশি, সো এটাও একটু ঠিক করে ফেলি। আমরা টেক্সটগুলোকে পেডিং কোথায় ব্যবহার করেছি, উপরে নিচে, উপরে একটু পেডিং বাড়াবো, আমার মনে হয় এটাই ঠিক আছে একদম, 17 পিক্সেল। ওকে, যদি 17 পিক্সেল দেই, 17 পিক্সেল দিয়েছি, সেম ভাবে এই টেক্সটটাকে কপি করে দিব এর মধ্যে। আর উপরে নিচে যেহেতু 17 পিক্সেল, তাহলে ইনপুট টেক্সট এরিয়াতেও যে পেডিং দিয়েছিলাম উপরে, তাহলে এখানেও আপনি কি করে দিবেন, 17 পিক্সেল করে দিবেন, যেন উপরে নিচে সবগুলারই যেন কি থাকে, দূরত্ব সেম থাকে। বুঝতে পেরেছি? এখন আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন কেউ আমাকে বলেন, এখন বলেন এই লেখাগুলোকে এরকম করে এরকম একটু মোটা করতে পারি কিভাবে, এই প্লেস হোল্ডারগুলোকে? ভাই আপনি একটু সিএসএস এ গেলে তাহলে আমি বলছি। ওকে, এখানে মেইন তারপরে মিড ইনপুটকে ধরে যদি ডাবল ক্লোন দিয়ে প্লেস হোল্ডারকে কল করি, রাইট। সো এই কাজটা বাসায় করবেন, ঠিক আছে? উনি যে ক্লু দিয়েছে এইগুলো নেটে একটু ঘাটবেন, ঘাটলেই দেখবেন এগুলো দেখতে পাবেন যে কিভাবে করে প্লেস হোল্ডারটাকে কি করা যায়, এডিট করা যায়। এই কাজগুলো বাসায় করবেন। সো আমি আপনাদের মোটামুটি একটা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে করতে হয় সেই ব্যাপারে একটা বেসিক ধারণা দিলাম, ঠিক আছে? আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা হয়েছে, আই হোপ এটাকে ধরা যায় 70% মার্ক দেওয়া যায় তাকে, ঠিক আছে? সো এখান থেকে এই দেখেন, এই যে ইউর মেসেজ এই কথাটা এখান থেকে সরে আছে, তাই এই কথাটাকেও আপনাকে কি করতে হবে, অন্যগুলাকে এই যে লেফট পাশে আপনি কতটুকু পেডিং দিয়েছেন, এটার জন্য লেফট পাশে পেডিং দিয়েছেন 17 পিক্সেল, আর টেক্সট এরিয়ার জন্য কত দিয়েছেন, 17 পিক্সেল। 17 পিক্সেল টেক্সট এরিয়ার জন্য কম হয়ে গেছে। সো এটাকেও যদি আমি একটু বাড়াই, সরি, এই যে এই যে এখানেও আপনার 17 পিক্সেল ব্যবহার করতে হবে। কি করলাম, ওকে, এখন ঠিক আছে। তারপরও বরাবর আসেনি, 20 পিক্সেল। ওকে, এতটুকু ঠিক আছে। সো বাকি কাজ আপনারা বাসায় করবেন, জিনিসটাকে আরো পারফেক্টলি করার চেষ্টা করবেন। ভিতরে যে জাস্ট আপনাদের কাজ দিয়েছি একটাই, আপনাদের ক্লু আমি বলে দিয়েছি কিভাবে করে ইনপুট ফিল্ডগুলোকে ধরতে হয়। এবার বাকিগুলোকে কিভাবে ধরবেন, সিমিলার ওয়েতে ধরবেন, জাস্ট একটু নিজে থেকে স্টাডি করবেন। কোনটার জন্য, টেক্সট এরিয়ার জন্য। ওকে, আমাদের আর কার কোনো সমস্যা আছে এটাতে? আমরা সবাই বুঝতে পেরেছি কন্ট্যাক্ট ফর্মটা? সো আপনাদের ক্লাস মূলত আজকে এই পর্যন্তই। আপনারা আচ্ছা, এবার আসেন হোভার এফেক্ট নিয়ে কিছু কাজ করি। কাজ এখনো শেষ হয়নি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেসিক সিনারিও। আমরা যদি এখন এইটা ডিজাইন করতে পারি, তাহলে এখন আমাকে বলেন, গুগল যদি আমি আপনাকে ডিজাইন করতে দেই, গুগল পারবেন না? পারবো। ওকে, অবশ্যই পারবো। এখন দেখেন, একটু খেয়াল করেন গুগলের এদিকে কি আছে। আমি দেখেন এই গুগলের এফেক্টগুলো এখন অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এখানে দেখেন এই ফিল্ডটার চারদিকে একটা কি আছে, একটা বর্ডার আছে, রাইট? কিন্তু আপনি কিন্তু কি করেছেন, বর্ডার আগে কিন্তু নান করেছেন। দেখেন এই যে ইনপুটগুলোকে আপনি আগে কিন্তু কি করেছেন, বর্ডার নান করেছেন। কোনো সমস্যা নাই, আপনি বর্ডার নান করেছেন, সে বর্ডার নান হয়ে থাকবে। আপনি এসে এখন আবার বলে দেন বর্ডার চতুর্দিকে আমি একটা আবার বর্ডার চাচ্ছি, কত পিক্সেল, 1 পিক্সেলের সলিড
ওরকম গ্রে কালারে একটা কি চাচ্ছেন, বর্ডার চাচ্ছেন, কোনো সমস্যা নাই। এবার আপনি কন্ট্রোল দিয়ে সেভ করেন, এবার এটাকে একটা রিলোড দেন, দেখেন এই দেখেন বর্ডার চলে আসছে। তাহলে আমাকে এখন বলেন এখান থেকে আমরা কি লেসন শিখতে পেলাম? এখানেও বর্ডার ব্যবহার করেছি, এখানেও সেম বর্ডার প্রপার্টি ব্যবহার করেছি। যে সিএসএস গুলো আসবে ওগুলাই কাজ করবে, আগেরটা কাজ করবে না। রাইট, একই খেয়াল করেন এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে এগুলা নিয়ে কিন্তু বেসিকে আলোচনা করেছি। এক্সটার্নাল সিএসএস এ যে ইয়াগুলা থাকবে, মানে যে আপনি যে একটা প্রপার্টি ব্যবহার করেছেন, সেম প্রপার্টি আপনি পরে গিয়ে আবার ব্যবহার করেছেন, আগে কি বলেছেন সেটা ভুলে যাবে, সেটা ভুলে যাবে, পরে যেটা বলেছেন সেটাই সে শুনবে, ঠিক আছে? কিন্তু আপনাকে কিন্তু আগে কি করে আসতে হবে, বর্ডার ওই নান করেই আসতে হবে, না হলে কিন্তু এখন যেভাবে করে বর্ডার দিয়েছেন এই বর্ডার কিন্তু পাবে না। কথা বুঝতে পেরেছি? ওকে, সো আমরা এখানে 1 পিক্সেল অ্যাকচুয়ালি গ্রে কালার না, আমরা যদি স্পেসিফিকলি এই কালারটা ধরতে চাই তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা মেবি সিসিসি কালারটা, হ্যাঁ এখানে যে গ্রে কালারটা আছে গ্রে কালারটা বেশি চোখে ভেসে পড়ছে, সিসি কালারটা যদি আমরা ব্যবহার করি তাহলে আই হোপ আরেকটু হালকা হবে। রাইট, আরেকটু হালকা হয়েছে, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি আপনি কাজ করতে করতে কালারের কোডগুলো অনেকটা আয়ত্তে চলে আসবে। সেমভাবে এখন ইমেলকেও দিব, সেমভাবে ইউর মেসেজকেও যদি দিতে চাই দিতে পারবো, আমি আর অত কিছু দেখাবো না। আচ্ছা, ইমেলকে আমরা দিয়ে দিই এই সিসি কালারটা, ইমেলকে দিয়ে দিচ্ছি, আবার সেমভাবে টেক্সট এরিয়াকেও দিয়ে দিব, ঠিক আছে? কোথায় গেল টেক্সট এরিয়া আমাদের? ওকে, টেক্সট এরিয়াকেও দিয়ে দিলাম, চলে আসলো। ওকে, এখন আসেন, এখন আমি চাই এই যে এটাকে যখন হোভার করলে যখন কি আসতেছে, একটা শ্যাডো আসতেছে, তার মানে আমার উচিত আমাদের যে কন্ট্যাক্ট ফিল্ড এগুলোকে যখন আমি হোভার করব এর চারপাশে কি আসবে, একটা শ্যাডো আসবে। তাহলে সেই শ্যাডোটা কিভাবে আনতে পারি? সিম্পলি হোভার করলে, খেয়াল করেন সবাই একটু, আবারও বলছি এই জিনিসটা কি আজকে ক্লাস হোভার ছিল, এটাকে যখন আমি হোভার করছি অর্থাৎ টেক্সট ফিল্ডে যখন আমি হোভার করছি তখন এই ফিল্ডের পেছনে একটা কি পড়ছে, শ্যাডো পড়ছে। তাহলে যা বললাম সেটাই কোড ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ এই ইনপুট ফিল্ডগুলোতে যখন আমি হোভার করব তখন তার পিছনে একটা শ্যাডো পড়বে, রাইট? তাহলে সেম ভাবে দেখেন এই যে এই ফিল্ডের উপরে যখন আমি কি করব, হোভার করব, এই ফিল্ডের উপরে যখন আমি কি করব, এই যখন হোভার করব তখন কি আসবে, একটা বক্স শ্যাডো আসবে, একটা বক্স শ্যাডো আসবে। বক্স শ্যাডোর জন্য 4টা ভ্যালু ব্যবহার করতে হয়, 4টা ভ্যালু ব্যবহার করে ফেললাম। লাস্ট ভ্যালুটা হচ্ছে ওইরকম #cc কালারটা, ঠিক আছে? সো আমরা বাকিটা কি করব, ইন্সপেক্ট করে নিব। এটাকে একটা রিলোড দিয়ে দিচ্ছি, এটাকে এখন ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এখন খেয়াল করেন সবাই শ্যাডো কোথায়, কার মধ্যে শ্যাডো করলাম? আচ্ছা, হোভার। এই দেখেন যদি আপনি ইয়াতে চান, যদি আপনি ক্রোমে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে এইখানে যে হোভারটা আছে হোভারে ক্লিক করতে হবে, এই হোভারটাকে কি করে নিতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে, অর্থাৎ ভিজিবল করে নিতে হবে। এবার আপনি এখানে দেখেন, এবার আপনি এখানে এই যে হোভারটা দেখতে পাবেন, এই যে হোভারটা, সেম জিনিসটা আমি আপনাকে ইয়াতে দেখাই, আমাদের ফায়ারফক্সে একটু দেখাই, ঠিক আছে? আমি লিঙ্কটা ফায়ারফক্সে ওপেন করে নিচ্ছি, আমি এটাকে এখন ইন্সপেক্ট করব। সেম ভাবে দেখেন আমি চাচ্ছি কি এটার হোভার কিন্তু এখানে নর্মালি এখানে দেখা যাচ্ছে না, তো এখান থেকে আমি বের করে নিতে হবে। এই যে এখানে হোভার, এই যে হোভারে যখন ক্লিক করছি এই হোভারটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে দেখবেন এগুলোর মধ্যে যেগুলো হোভার আছে সেই হোভারের প্রপার্টিগুলো এখানে আলাদাভাবে দেখাবে আপনাকে। সো আমি এখান থেকে দেখাই আপনাকে এখন যে আমি উপরে নিচে ডানে বামে কিছুই করব না, জাস্ট ছড়াই দিব একটা কিছু, এই যে ছড়াই দিচ্ছি, ঠিক আছে? তারপরে কতটা ব্লার হবে সেটা ডিপেন্ড করে 4 নম্বর ভ্যালুটা, ঠিক আছে? 4 নম্বর ভ্যালুটা আমি কমাই দিব, এটাকে একটু বাড়াই দিব, ঠিক আছে? দেখেন এখন পারফেক্টলি ওরকম হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিজের মতো করে বুঝে নেব। আর বাকি দুটো ভ্যালুতে আমি কোনো হাতই দেইনি, কারণ চতুর্দিকেটা সেমভাবেই আছে এখন। ওকে, আমরা এই ভ্যালুটা এখানে ব্যবহার করছি। এবার আপনি এটাকে কেটে দেন, এটাকে একটা রিলোড দেন। সো এবার দেখেন আমি যখন দেখেন মাউস যখন হোভার করছি দেখেন একটা চারদিকে ছোট্ট স্বাভাবিক একটা শ্যাডো পড়ছে, ক্লিয়ার? সেম হোভারটা আমাদের কার জন্য হবে, এই ইমেলের জন্য হবে। তাহলে এটাকে আমি সেম ভাবে কি করব, এইটাকে আমি ধরবো এই যেভাবে করে, এইটার উপরে যখন কেউ হোভার করবে, এই ইমেল ঘরটার উপরে কেউ যখন হোভার করবে তখন আমি কি করব, এই যে এইরকম একটা বক্স শ্যাডো পড়বে। সো এই বক্স শ্যাডোটা এখানে আমরা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল আই দিয়ে সেভ করলাম। এবার দেখেন ইমেলের ক্ষেত্রেও শ্যাডো পড়ছে, এবার টেক্সট এরিয়ার ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে কি করব, এই যে টেক্সট এরিয়া কেউ যদি হোভার করে, এই টেক্সট এরিয়া যদি কেউ হোভার করে তাহলে কি পড়বে, এরকম একটা শ্যাডো পড়বে।
সেম শ্যাডোটাই পড়বে। সো এটাকে আমরা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন এখন সবগুলোর মধ্যে কি পড়ছে, শ্যাডো পড়ছে। আপনি যদি চান এই বাটনের মধ্যে শ্যাডো করবেন তাও করতে পারেন। আসেন আমরা এটাকে একটু সাইজ করি। এটাকেও সাইজ করবো কিভাবে করে, এখানে আমরা একটু চেষ্টা করি এই কালারটা ধরার জন্য, কন্ট্রোল অল্টার সি। তো আমরা এই টেক্সটের কালারটা হবে কোনটা, আমরা যে এখানে যে একদম ব্ল্যাক কালার দিয়ে রাখছি, সো এটাকে আমরা একটু কালারটাকে চেঞ্জ করি। এই যে এখানে আসেন, এখানে কালার দিয়ে দিচ্ছি হ্যাশ কালার এটা। সো কালারটা ওরকম হয়ে গেছে। এখন দেখেন আমি চাচ্ছি এই বাটনে যখন আমি হোভার করব তখন কালার পাবে এটা, টেক্সট পাবে, ব্যাকগ্রাউন্ড পাবে কোনটা, ব্যাকগ্রাউন্ড পাবে ধরেন একটু ভালো একটা কালার যদি বলি, ব্যাকগ্রাউন্ড কালার পাবে এইটা, এবং টেক্সট কালার হবে সাদা। সাদা তো অলরেডি আছেই। আচ্ছা হ্যাঁ বলেন, অন্য একটা কালার দেয় যেটার সাথে মানাবে ভালো, এরকম কিছু একটা করবো আর কি। তো আসেন এই ইনপুট সাবমিটটাকে ধরবো এখন। এই সাবমিটের মধ্যে যখন কেউ হোভার করবে, খেয়াল করেন, এই সাবমিটের মধ্যে যখন হোভার করবে, খেয়াল করেন সবাই, এই সাবমিটের মধ্যে যখন কেউ হোভার করবে তখন কি হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার আগে কি ছিল, ব্যাকগ্রাউন্ড কালার নর্মালি কি ছিল, এই কালারটা ছিল, এখন চেঞ্জ হয়ে যাবে কি কালার, এই যে এই টেক্সটের এই কালারটা হবে, কন্ট্রোল অল্টার সি, এই কালারটা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার। আর টেক্সটের কালার হবে শুধু কালার, মানে টেক্সটের কালার হবে কি, টেক্সটের কালার কি দেওয়া যায় এটার সাথে, এই কালারটা দিই, স্টপ শেয়ারিং। ওকে, সো আমরা এখন এই দুইটা জিনিসই দেখব। সো এটাকে আমি যখন দেখেন মাউস যখন আমি এটার উপর হোভার করছি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে এই কালারটা চলে আসছে, এবং টেক্সটের কালারটা দিয়েছিলাম এই যে স্টপ শেয়ারিং, এই কালারটা পাচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। আর কোনো প্রবলেম এই কন্ট্যাক্ট ফর্মে? ওকে, আপনাদেরকে বাসায় আমি অ্যাসাইনমেন্ট দিব এই কন্ট্যাক্ট ফর্মটা। ও মাই, কন্ট্যাক্ট ফর্মটা বুঝাই যায় না। আমার দুটো কোশ্চেন আছে, ক্লাস শেষে একটু যদি বলে দিতেন। জি আসছি। আপনাদের এখন অ্যাসাইনমেন্ট দেবো, এটা পারবো না, না এটা অ্যাসাইনমেন্ট দিব পরে, আরেকটা টপিক আছে ওই টপিকের সাথে দিব এটা। তাহলে আজকে আইকন একটা শিখে ফেলাম। আইকন না, আইকন এখন দেখাবো না। আচ্ছা পেয়েছি। আপনাদের এই যে টু সাইড কন্ট্যাক্ট ফর্ম এটা দিচ্ছি, এটা করবেন, প্লাস আরেকটা দিব, দাঁড়ান। যদিও এটা আমি আগের ব্যাচে দিয়েছি, বাট এটা দিচ্ছে এর পিছনে কারণ আছে, এর পিছনে কিছু শিখার আছে। এটাকে আমি এক্স্যাক্টলি কিভাবে চাই আমি সেটা আপনাদের আমি দেখাই দেব, আমরা যারা পারবো এটা করব। সো এই কন্ট্যাক্ট ফর্ম, তার সাথে এই কন্ট্যাক্ট ফর্ম, এবং ক্লাসে যেটা করিয়েছি সেটা, এরকম একটা টু সাইড কন্ট্যাক্ট ফর্ম নাইটেরটাই দেখাবো, পারলে সেটা দেখেন। ওকে, ক্লাস আজকে হচ্ছে কত, 9। ওকে, আমি এক্স্যাক্টলি এই কন্ট্যাক্ট ফর্মটা কিভাবে চাই সেই বিষয়টা হচ্ছে যে D21 মেবি এটাতেই পাবো।
আপনাদের নেক্সট ক্লাসে ওটা দিব, জেড ইন্ডেক্সের একটা কাজ দিব আপনাদের। Shit. রাইট, এই যে এখানে এটা দেখেন যে একজনেরটা আমি বের করছি, লোক এই এফেক্টটা যেন থাকে। আমি কি বুঝতে পেরেছি এফেক্টটা কি থাকবে কন্টাক্ট ফর্মে? লেখাগুলো যাতে একটু উপরে উঠে যায়, এটা রাইট, হ্যাঁ লেখাগুলো উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা জাস্ট ট্রান্সমিশনের একটা কাজ, আমি টার্মটা বলে দিলাম, আপনারা জাস্ট এটা নিজে থেকে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আমি আপনারা যারা পারবেন, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আপনাদের মূলত অনেক কাজই আছে। আপনারা যেটা লাস্ট ক্লাসে যে টিম মেম্বার সেকশনটা করেছেন, অ্যাকচুয়ালি সেই টিম মেম্বার সেকশনগুলো মূলত একটু অন্যরকম হওয়ার কথা। লাইক আমি যদি বলি আপনাদের এই ধরনের টিম মেম্বার সেকশন যদি আপনাকে বানাতে দিতাম, তাহলে এটা কি মিন করে, মানে এই ধরনের টিম মেম্বারের একটা মিনিং থাকে। লাইক ধরেন এই যে এই ধরনের টিম মেম্বার, এটার কাজ কি? এখানে হচ্ছে আমি যখন হোভার করব তখন নর্মালি থাকবে এরকম, যখন আমি হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এরকম, টেক্সটগুলো হয়ে যাবে এরকম, উপরে এরকম একটা ফিল্ড আসবে, তারপর বাটনের ইয়াগুলো হয়ে যাবে এরকম। তার মানে হোভারের এখানে অনেকগুলো এফেক্ট আছে। এটা দ্বারা কিন্তু এটা বোঝায় নর্মালি ডিপগুলো, নর্মালি এই প্রাইজিং টেবিলের ডিজাইনটা হবে এরকম, বাট হোভার করলে হবে এরকম। ঠিক আছে, তারপর এটা এরকম করে দেখানোর মানে কি? তার মানে কি এখানে যখন আমি হোভার করব তখন এটা চারদিকে একটা বর্ডার আসবে, হোভার ছাড়া বর্ডার আসবে না, বিষয়টা হচ্ছে এরকম। তারপর আরও কিছু স্যাম্পল দেখায় আপনাকে। এই যে এখানে যে ফিল্ডগুলো আছে, এগুলো হচ্ছে সেমভাবে যে আমি যখন এখানে ক্লিক করব তখন নেমটা উপরে উঠে যাবে, নর্মালি নেমটা কই থাকবে? ফিল্ডের উপরে বসে থাকবে। সো এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তারপরে আরেকটা যেটা বলতে চেয়েছিলাম, এই যে এখানেও ঠিক তাই, যে আমরা যেটা লাস্ট ক্লাসে যেটা করেছি এটাও আপনারা চেষ্টা করবেন এটা আজকের ক্লাসটাকে অ্যাপ্লাই করার জন্য। ওখানে যে কি আমি যখন এই ফিল্ডটাতে যখন হোভার করবো তখন তার চারদিকে বর্ডার আসবে, নর্মালি সেই বর্ডারটা আসবে না, এই নীল রঙের বর্ডারটা আসবে। বুঝতে পেরেছি বিষয়গুলো? তারপরে আরেকটা জিনিস আছে, এটাও একটু দেখাই। এগুলো পরবর্তীতে এগুলো হয় নর্মালি এক একটা অ্যাপস, এগুলো মানে ছোট ছোট অ্যাপস, এগুলো জাভাস্ক্রিপ্টে করব আমরা পরবর্তীতে। মানে আজকের এই ডিজাইনগুলো আপনারা রেখে দিবেন, কালকে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে এই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করব। লাইক আপনি এখানেও লেখেন টিম মেম্বার সেকশন, এখানে কিছু ইমেজ চলে আসবে। এটা খুব কমন একটা ইমেজ, সবসময় পাই আমি। এই যে এটা, আমি যদি এই ইমেজটার কথা যদি ধরি, তাহলে এটা কি হবে? আমি যখন এখানে ক্লিক করব তখন এই লোকের ইমেজটা এখানে শো করবে, এর কন্টেন্ট শো করবে। আবার এই ইমেজে যখন ক্লিক করব তখন এই লোকের ইমেজটা শো করবে, আর কন্টেন্টগুলো এখানে শো করবে। তার মানে এটা কি? একটা ছোটোখাটো এখানে একটা অ্যাপস তৈরি করা হয়েছে, একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যেখানে আমি ক্লিক করছি এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে। বুঝতে পেরেছে? তো আপাতত এই জিনিসগুলো আমরা করতে পারবো কখন? যখন আমরা যে কোয়েরি ক্লাসগুলোতে যাব তখন আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। কিন্তু আপাতত কি? আপাতত আপনাকে ডিজাইন আনাটা শিখতে হবে। আগে ডিজাইন আনা, দেন হচ্ছে এগুলোকে পরবর্তী আরও যা যা দরকার সেগুলোকে অ্যাপ্লাই করা। ঠিক আছে? সো আপনারা এই জিনিসগুলো বাসায় ট্রাই করবেন। ঠিক আছে, এখন গুগলে চলে যাবেন, গুগলে চলে যাই যেই ডিজাইনটা আপনার কাছে মনে হয় যেটা পারবেন সেটা অলরেডি মনে করেন আপনার কাছে একটা কনফিডেন্ট আসতে পারে যে এই ডিজাইনটা আমি পারবো, আর এই ডিজাইনটা হয়তো আমার কাছে চ্যালেঞ্জিং হতে পারে, তাহলে এই ডিজাইনটা আমি করি। তো এইভাবে নিজে থেকে আপনারা করা ট্রাই করবেন।
আর যদি এইভাবে করতে থাকেন তাহলে অবশ্যই কাজ শিখতেও পারবেন এবং আপনার কাছ থেকে আরও ভালো ভালো কোশ্চেন আসবে। ঠিক আছে, ওকে। সো এই পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট পোস্ট করে দেওয়া হয়েছে, আপনারা অ্যাসাইনমেন্টটা অবশ্যই জমা দিবেন, এই আর কি। জি, কে জানি কি বলতে চাইলেন, বলেন। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে মার্জিনের সকল প্রপার্টি আমি জানি যে মার্জিন অটো ইউজ করলে সবার আগে ইউজ করতে হবে। মার্জিন অটোর নিচে মার্জিন টপ কাজ করে, ওভাররাইট হয়ে যায়, কিন্তু মার্জিন লেফটটা কাজ করে না কেন? মার্জিন লেফটের তো ওভাররাইট হয়ে যাওয়ার কথা। কিসের ক্ষেত্রে? মার্জিন অটোর নিচে মার্জিন লেফট কাজ করে না কেন? আচ্ছা, মার্জিন অটোর ক্ষেত্রে মার্জিন লেফট কেন কাজ করবে না? মার্জিন অটোর নিচে এইটা মার্জিন টপ কাজ করলে এটা গত ক্লাসে বলেছি, ঠিক আছে। এখানে আপনাকে আচ্ছা নতুন করে আবার জিনিসটা দেখাতে হবে। আপনি গত ক্লাসটা একটু যদি ভালো করে দেখেন, আই হোপ আপনি বুঝতে পারবেন বিষয়টা। লাইক আমি এমইউ দিয়ে একটা ক্লাস ক্রিয়েট করছি, ডট এমইউ। ওকে, দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড, তার একটা হাইট দিয়ে দিচ্ছি 100 পিক্সেল, তারপর তাকে একটা উইডথ দিয়ে দিচ্ছি অনলি 20%, ঠিক আছে। আর মার্জিন অটো করে মাঝখানে আনছি। আচ্ছা, মাঝখানে আনবো না, তাকে আপাতত এতটুকু করি। সো এটার দিকে একটু তাকান, এই সে আমাদের ডিপটা। এখন অ্যাকচুয়ালি ডিপের ভিতরে একটা H1 রাখলে বেটার হবে। এখন আমি এই H1টাকে ধরবো, ডট এমইউ, তার ভিতরে যে H1 আছে তাকে ধরে বলতে চাই। আর দেখেন এখন আমি মার্জিন নরমালি দিচ্ছি কত, 10 পিক্সেল। এখন আমাকে বলেন এটা আউটপুট কি আসবে? আউটপুট কি আসবে? চতুর্দিকে আউটপুট আসবে। এই ডিপটা এখান থেকে সরে আসছে, মেইনটাকে ওভারফ্লো হিডেন করেন। চতুর্দিকে মার্জিন পাবে, তাই না? আচ্ছা, এখন আসেন এখানে এটাকে আমি এইভাবে না, এভাবে একে আমি দিব কিভাবে, 0 0 0 0। সো সব দিকে 0 0 করে রাখছি আপাতত। নিচে আরও একটা H1 দেই, সেম যেন বুঝতে পারেন। ওকে, দেখেন আমি উপর দিকে যদি বাড়াই তাহলে উপরের দিকে মার্জিন নেবে সিম্পলি। তারপর হচ্ছে তারপরটা যদি বাড়াই তাহলে সেটা কোথায়, মানে এই পাশে নিচ্ছে মার্জিন, শিওরলি এই পাশে নিচ্ছে মার্জিন, মানে রাইট সাইডে। আর থার্ডটা যদি বাড়াই তাহলে সেটা নিচে, তারপর লাস্টেরটা যদি বাড়াই তাহলে সেটা রাইটে, হ্যাঁ লেফটে। এখন দেখেন এইখানে আমি 4টা ভ্যালু ব্যবহার করব না, কয়টা ভ্যালু ব্যবহার করব, 2টা ভ্যালু ব্যবহার করব। তার মানে কি হবে, উপরে নিচে কাজ করবে, ডানে বামে কাজ করবে, ডানে বামে কাজ করবে। কথা বুঝেন, উপরে নিচে কাজ করবে, ডানে বামে কাজ করবে। সো ডানে বামে যখন একসাথে বাড়াচ্ছি তখন সে কি হচ্ছে, দুই পাশ থেকে সে সমানভাবে সে আপনার জায়গা নিবে, সমানভাবেই সে জায়গা নিবে। অ্যাকচুয়ালি আমার এখানে কনসেপ্টটা ভুল হয়েছে, এখানে আমি 100 এখানে উইডথ উঠাই দিচ্ছি। এখন আপনি জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। এখন আমি মার্জিনটা একে না, এই মার্জিনটা এখন আমি এই মেইনটাকেই দিব, মানে ডিপটাকেই দিব। ওকে, এবার দেখেন এখানে আমি 2টা ভ্যালু ব্যবহার করছি। ফার্স্টের ভ্যালু উপরে নিচে কাজ করবে সিম্পলি, কিন্তু সেকেন্ড ভ্যালু কি দেখেন, সেকেন্ড ভ্যালু যখন আমি একসাথে বাড়াচ্ছি তখন কিন্তু সে দুই দিক থেকে মার্জিন নিয়ে সে কোথায় চলে আসতেছে, হ্যাঁ চেপে আসতেছে। চেপে কোথায় যাচ্ছে, আলটিমেটলি সেন্টারের দিকে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা কি করে দিই, অটো করে দিই। অটো করে দিলে তখন এখানে আপনাকে একটা কি ব্যবহার করতে হবে, একটা উইড ব্যবহার করতে হবে। উইড সাপোজ ধরেন এখানে আপনি দিলেন 80%, ঠিক আছে। এবার দেখেন সে 80% উইড নিয়ে সে কিন্তু মাঝখানে আছে। এখন আপনি মার্জিন অটো উপরে নিচে কত দিয়েছেন দেখেন তো, উপরে নিচে কিন্তু আবার ঠিকই আবার মার্জিন কাজ করতে চায়। দেখেন মার্জিন কাজ করছে, বুঝতে পারছি? ফার্স্টের যে ভ্যালুটা আছে এখানে কিন্তু মার্জিন কাজ করছে। এখন সব বাদ দিলেন, তাহলে অটো হয়ে আসলো। এবার আপনি পরবর্তীতে জাস্ট আপনি কি অ্যাড করবেন, এবার মার্জিন টপ অ্যাড করবেন। এখন বলেন এই পজিশনে মার্জিন কি হয়ে আছে, এই পজিশনে
টপ বটম 0 পিক্সেল, টপ বটম 0, রাইট হচ্ছে অটো। লেফট রাইট হচ্ছে অটো। এখন আপনি যদি লেফট রাইট অটো আগেই করা ছিল, এখন আপনি পরবর্তীতে আবার এসে বললেন লেফট হচ্ছে এতটুকু, তার মানে আগে কি পাবে, আগে কি ছিল সেটা কি আর সে মানবে? লাস্ট যা বলবেন সেটাই তো সে শুনবে। হ্যাঁ সেটাই তো মানার কথা। তাহলে মার্জিন লেফট কাজ করে না কেন? আচ্ছা মার্জিন লেফট কাজ করে না কেন আমি দেখি। মার্জিন লেফট, এই যে মার্জিন লেফট কাজ করছে তো, এই যে 10 পিক্সেল, বুঝতে পারছি। এখন আর সে অটোর কথা শুনবে না, এখন আপনি মার্জিন লেফটে যা বলেছেন সেটাই শুনবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে। আর ভাইয়া এই যে এই ডিবের মধ্যে যে H1টা আছে, আরেকটা কোশ্চেন, এই যেহেতু ডিপ নিছেনি বলে দিই, এই ডিবের মধ্যে আরেকটা 4 ডিপ নিয়ে H1টা একটু তার মধ্যে একটু অ্যাড করে দেন তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এমইউ এর ভিতরে আমি একটা ডিপ নিচ্ছি, ঠিক আছে, এ নামে, এর মধ্যে আমরা H1টাকে রাখছি। হ্যাঁ বলেন এখন কি করতে হবে? এখন এই একটু এই সাইড ডিপটার উইথ ছোট করে একটু এই H1 এর প্যাডিংটা একটু বাড়ান। আচ্ছা ঠিক আছে, সো সব কিছু করছি। এই এ ডিপটার উইথ কমাবো আমি প্রথমে, তাই না? তার উইথ কমাই দিচ্ছি 50%। তারপর তাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি বোঝার জন্য। H1 না নিয়ে পি নেন একটু বড়, মানে যাতে একটু এইগুলা প্যারাগ্রাফটা একটু বড় হয়। ঠিক আছে। এখন প্যাডিং নিলে, পি এর প্যাডিং নিলে, আমরা তো জানি প্যাডিং মানে প্রসারিত করা। তো আমি দেখতেছিলাম যে চারপাশ থেকে পিটাই চেপে আসতেছে প্রসারিত করতে, এটাকে প্রসারিত করতে গিয়ে। কারণ আপনি পিকে দিয়েছেন, কারণ আপনি আছেন। আচ্ছা এই জিনিসটা বুঝাচ্ছি। ওকে আমি তাকে আগে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্লু। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্লু, তাকে মার্জিন অটো করে মাঝখানে আনি, মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসছি। এবার এর ভিতরে যে পি আছে আমি তাকে ধরে বলবো তোমার ইয়া দিতে চাই, তোমার কালার সাদা করতে চাই, হোয়াইট। এবার দেখেন আপনি যেটা বলতে চেয়েছেন, তাই না? এবার আমি পি এর একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, খেয়াল করেন একটু ভালো করে বুঝবেন, এগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে চেক করবেন, না হলে বুঝবেন না। পি এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি, তার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি লিলেন না, আমি তাকে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ইয়েলো। ইয়েলোর মধ্যে সাদা লেখা বোঝা যাবে না, আমি তাকে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি গ্রিন। দেখেন পি এর ব্যাকগ্রাউন্ড কতটুকু পায়? ডিপ যতটুকু। আর আপনি এরও একটা হাইট বলে দেন, কতটুকু হাইট বলবেন? যতটুকু এমইউ কে বলেছিলেন, তাই না? তাহলে আরো পার্থক্য বুঝবেন। তাহলে এই যে নিচে যে নীল দেখতে পাচ্ছেন এটা কার ব্যাকগ্রাউন্ড? এটা চাইল্ড ডিপের ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে হ্যাঁ এই এ ডিপের ব্যাকগ্রাউন্ড। এবার আর সবুজ ব্যাকগ্রাউন্ড এটা কার? এটা হচ্ছে কন্টেন্টের পি এর। কন্টেন্টের পি এর। এবার আপনি পি কে দিবেন পেডিং, পি কে দিবেন কি দিবেন? পেডিং, তাই না? এবার আপনি তাকে পেডিং দেন 10 পিক্সেল। এখন আমাকে বলেন প্রসারিত হবে কে? পি মানে কি প্রসারিত হওয়া, কিন্তু পি মানে কি আমরা জানি প্রসারিত হওয়া, কিন্তু বলেন এখানে প্রসারিত হবে কোন? দেখেন উপরে নিচে কিন্তু ঠিকই প্রসারিত হচ্ছে। কে হয়েছে? পি হয়েছে, কারণ আপনি পি কে দিয়েছেন। কিন্তু ডানে বামে ইন্সপেক্ট করে করেন তো একটু আস্তে আস্তে। আচ্ছা আমরা তাকে হাইট একটু বাড়াই, তাহলে হাইট আমরা তাকে 300 পিক্সেল দেই, একেও হাইট আমরা 300 পিক্সেল দেই, ঠিক আছে? তাহলে আরো ভালো মতো বোঝা যাবে। এবার দেখেন ইন্সপেক্ট করে করছি, দেখেন আপনি পি কে কি দিয়েছেন? পেডিং দিয়েছেন, তাই না? আমি দুইটা ভ্যালু ব্যবহার করি, 10 পিক্সেল 10 পিক্সেল। এখন আমাকে বলেন ফার্স্টেরটা হবে উপরে নিচে, দেখেন উপরে নিচে পেডিং প্রসারিত হচ্ছে কার? পি এর। এবার ডানে বামে বাড়াচ্ছেন, ডানে বামে প্রসারিত হওয়ার মতো জায়গা নেই, তার কারণ হচ্ছে উইড ফিক্স করে বলা, উইড ফিক্স করে বলা। এর জন্য কি হচ্ছে? কন্টেন্টগুলো মাঝখানে চলে আসতেছে, দেখছেন? হ্যাঁ কন্টেন্টগুলো ছোট হয়ে যাবে। এখন আমাকে বলেন, এখন আমি যদি পেডিংটা কাকে দেই? এবার যদি একে দেই, এবার কি হবে ঘটনা? এবার এই নীল ব্যাকগ্রাউন্ড দেখবেন এই সবুজকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাবে। খেয়াল করেন আমি এখন কাকে দিব? এ কে দিব। এবার এ কে আমি একটা পেডিং দিচ্ছি, এখন আমি 0 পিক্সেল ব্যবহার করছি। দেখেন উপরে নিচে ডানে বামে, আমি একটাকে ডানে বামে দিতে চাই, এই দেখেন ডানে বামে দিচ্ছি। এবার দেখেন ডানে বামে সে কিন্তু প্রসারিত হচ্ছে। কে হচ্ছে? এ হচ্ছে।
তার মানে ভাইয়া যদি হাইট টু উইডথ ফিক্সড করে বলা থাকে আর জায়গা না থাকলে কন্টেন্ট ছোট হয়ে ওটা যা প্রসারিত হয়ে যাবে ভিতরের দিকে। হ্যাঁ আর যদি হাইট উইডথ বলা না থাকে ওটা মানে জেনারেলি যেরকম প্রসারিত হয় ওরকম করে প্রসারিত হবে, রাইট। ঠিক আছে, উইড যদি ফিক্স করেন তাহলে সেক্ষেত্রে পেডিং দিলে কাজ হবে না, পেডিং ডানে বামে সেখানে প্রসারিত করবে না। উপরে নিচে আবার যদি না উপরে নিচে, কারণ উপরে নিচে খালি, উপরে নিচে জায়গা আছে, সে সেখানে মুভ করতে পারবে। সে কতক্ষণ মুভ করতে পারবে? যতক্ষণ পর্যন্ত এই নীল ব্যাকগ্রাউন্ডটা আছে, যতদূর পর্যন্ত এই নীল ব্যাকগ্রাউন্ড আছে ততক্ষণ পর্যন্ত সে আপনার পেডিং নেবে। বাসায় এই জিনিসগুলো আবারও প্র্যাকটিস করবেন A to Z, এইভাবে করে হাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে এক একটা এলিমেন্টকে এক একভাবে পেডিং দিয়ে দেখবেন যে পেডিংটা অ্যাকচুয়ালি তাহলে কীভাবে নিচ্ছে। ক্লিয়ার? ওকে, যাক, আপনি ডিটেলে গবেষণা করেন, এটা ভালো। এইভাবে যদি গবেষণা করেন তাহলে ডিজাইন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এই দুটো কোশ্চেন নোট করে রাখছিলাম আমি, অনেকগুলো কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমরা বাসায় এটা প্র্যাকটিস করব। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন। আপনারা প্রত্যেকে কাজ জমা দিবেন, ঠিক আছে? নাম কি হবে না আজকে ভাই? জি না, আমি নাম অ্যাটেন্ডেন্স নিব না, আমার একটু পরেই আমার পরীক্ষা আর কি, ঠিক আছে? ওকে, আপনারা লিখতে পারেন। ওয়ালাইকুম আসসালাম।